আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং আমাদের সাথে কিন্তু অলরেডি আমাদের বাংলার বাংলার বর এবং আপনাদের অনেকের প্রিয় স্যার নাসির স্যার রয়েছেন। এবং হ্যাঁ নাসির স্যার, লাল টুকটুকে স্যার, সুন্দর স্যার, ফর্সা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে যেখান থেকে লাইভটি দেখছি প্রিয় ভাই বোন আমার, আমরা দ্রুত শেয়ার করে দিই। আজকে কিন্তু ইংরেজির খুবই 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 অ্যামেজিং একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। এমন কিছু এমসিকিউ আজকে রয়েছে যেগুলি খুবই বিভ্রান্তিকর এবং অনেক জায়গায় এগুলোর ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা রয়েছে। আজকে আমরা সেই প্রশ্নগুলোর সঠিক ব্যাখ্যা আপনাদেরকে জানিয়ে দিব, যেন আজকের পর থেকে কোনো পরীক্ষা যদি এই প্রশ্নগুলো আসে সেটা যেন আপনি শতভাগ শুদ্ধ আনসার করতে পারেন। আমি আবার বলছি, আজকে কনফিউজিং এবং বিভ্রান্তিকর কিছু প্রশ্নের সমাধান দিব, যেগুলো আপনাকে অনেক হেল্প করবে ভালো একটা চাকরি পেতে অথবা ভালো একটা জায়গায় যেতে। তো যে যেখান থেকে লাইভটি দেখছি সবাই একটু শেয়ার করে দিই, শেয়ার করে লিখে দিই শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। আমাদের সাথে কিন্তু রয়েছে আমাদের সবার প্রিয় সবুজ স্যার, নাসির স্যার। সবুজ স্যার কিন্তু আছে আমাদের আন্তর্জাতিক এবং বাংলাদেশের বিষয় বলে খুবই প্রিয় একজন স্যার, জনপ্রিয় একজন শিক্ষক। ঠিক আছে, নাসির স্যার এখন কোথায় আছেন? এবার কেমন? নাসির স্যারকে দেখলেই মন ভালো হয়ে যায়, কারণ নাসির স্যার অনেক সাদা। স্যার, রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পরীক্ষাটা কবে হতে পারে? আজকে তো এটা রেলওয়ে গেল, হয়ে যাবে খুব শীঘ্রই, জানাবো আবার আগামীকাল সেমিনার। দ্রুত সবাই শেয়ার ডান শেয়ার ডান। এই তো গুড, শেয়ার করেন সবাই, এই তো কার্টুন শেয়ার করে দিয়েছেন, আজহারও শেয়ার করে দিয়েছেন। গুড স্যার, গুড। এই যে সম্পা বলছে স্যার ক্লাসের জন্য অপেক্ষা করছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড, চমৎকার। দ্রুত দ্রুত প্রিয় ভাই আমার কিন্তু আমাদের সামনে যে সার্কুলার গুলো আসতেছে দেখেন, এখন আজকে তো অনেকগুলো চাকরি পরীক্ষা গেল, সামনে কিন্তু আমাদের প্রাইমারি সার্কুলার রেডি আসতেছে এবং 19তম নিবন্ধন কিন্তু যখন এই নিবন্ধন 18তম শেষ হবে, শেষ হওয়ার সাথে সাথে দেখবেন 19তম নিবন্ধনের সার্কুলার দিয়ে দিবে। সুতরাং আগে থেকে পড়াশোনা করে রাখেন। 30শে নভেম্বর কিন্তু আমাদের বিশেষ 47তম বিশেষ প্রিলিশ সার্কুলার আসবে। সুতরাং সবাই পড়াশোনা করেন। এই অনেকে আমরা ওয়েট করি কি যখন সার্কুলার দিবে তখন পড়াশোনা করবো, যখন পরীক্ষা ডেট দিবে তখন পড়াশোনা করবো, তাদের কখনো কিন্তু চাকরি হয় না। এই জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে ভাই। এখন কিন্তু বেকারের বাংলাদেশে অভাব নাই। অনেক ক্যান্ডিডেট যদি দেখেন উপজেলার সমাজ কর্মী যে নিয়োগটা আছে, এখানে কিন্তু দেখেন খুবই কম পোস্ট, তারপরে হুমরি খাই স্টুডেন্টরা কিন্তু আবেদন করতেছে। তাহলে বুঝতেছেন যে কি অবস্থাটা দেশে। কম্পিটিশন কিন্তু স্যার ডে বাই ডে মানে বাড়তেছে, বেশি বাড়তেছে। তো বাড়তেছে, এই জন্য কি করতে হবে? প্রিপারেশন কি দুর্বল করতে হবে নাকি হার্ড করতে হবে? প্রিপারেশন স্ট্রং করতে হবে এবং জব মেডিসিনের সাথে নিয়মিত থাকতে হবে। স্যার, সদরঘাটের আশেপাশে অফলাইন কোচিং আছে না? আমাদের সদরঘাটের আশেপাশে নেই। আমাদের হলো মিরপুর 10 ফলপট্টি সামাদ বেশন 3 তলা এবং 7 তলা, এবং আমাদের শনি রাকড়া যাত্রাবাড়িতে আছেন। ঢাকা শহর আমাদের এই দুইটি শাখা। সবাই শেয়ার করেন, লিখে দিই প্রিয় ভাই বোন, দ্রুত শেয়ার করেন লিখে দিই। ক্লাসটা কিন্তু কে নিবে জানেন? আমিও নিব না, সবুজ স্যারও নিবে। আজকে ক্লাসটা কিন্তু নিবে আমাদের সাইদুল স্যার। আগামীকাল সবুজ স্যার নেবে, সমস্যা নেই। আজকে সাইদুল স্যার ইংরেজি ক্লাস। একটা জিনিস মনে রাখবেন ভাই, ইংরেজি ছাড়া কিছুই চলবে না। ইংরেজি ওয়ার্ড দেখবেন, ওই যে কোথায় জানো একজন থানা নির্বাহী অফিসার, তিনি একটা নিয়েছেন, পরীক্ষা নিয়েছেন দেখেন স্কুলের, সেখানে কি 2.5 পেয়েছে পরীক্ষায় একজন শিক্ষক। সেখানে ইংরেজিতে খুব ছোট 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 ট্রান্সলেশন দেওয়া আছে, তাও কিন্তু পারেনি। এই জন্য দেখেন ইংরেজি খুবই দুর্বল। যারা ইংরেজিতে দুর্বল আছে, সাইদুল স্যারের ক্লাস করে কিন্তু তারা অনেকেই কিন্তু অনেক উন্নতি করেছেন এবং অনেকে জবও পেয়েছেন, এবং অনেকে কিন্তু বলে যে সাইদুল স্যারের ক্লাস অনেক ভালো লাগে, বেশি বেশি দিবেন ইংরেজি ক্লাস। এই জন্য সাইদুল স্যার আজকে কিন্তু নিজেই কি করছে, সে বলছে না আমি আজকে ক্লাসটা কিন্তু আমি নিতে চাইছিলাম, কিন্তু সাইদুল স্যার বলছে যে না স্যার, বাংলা এটা পড়ে নিলে হবে, ইংরেজি ক্লাসটা একটু বেশি দিতে হবে। এই জন্য সাইদুল স্যার নিজেই কিন্তু আজকে এত সুন্দর সুন্দর চমৎকার বিষয়গুলো সাজিয়েছেন নিজে, এবং দেখবেন আপনারা অনেক মজা পাবেন। তবে ওই ব্যক্তির নামই আমরা আজকে বলবো যে তার বন্ধুদের বা প্রিয়জনকে মেনশন করবেন, এবং আমাদের সাইদুল স্যারের মুখ থেকে কিন্তু ওই নামগুলো আপনারা শুনতে পাবেন। সে স্যার কিন্তু কমেন্টগুলো পড়বে, তা দেখি কে কয়টা শেয়ার করলেন এবং আপনার বন্ধুদের মেনশন করলেন, এটা একটু দেখতে চাই আমি। কারো কিন্তু বলবেন না। হ্যাঁ হ্যাঁ, অলরেডি আমাদের মধ্যে যুক্ত হয়ে গেছেন অনেক ভাই বোন, এবং আলহামদুলিল্লাহ অনেকে শেয়ার করে ডান লিখে দিয়েছেন। সবাই একটু শেয়ার করে ডান লিখে দেয়, আর আমি নামগুলি পড়ে শোনাচ্ছি। শেয়ার করে ডান লিখে দিয়েছেন বৃষ্টি সরকার, নীলা জাহান, তাসনিয়া, তানিমা, তানজিলা, নীলা জাহান, আজহারুল হক, মুন্নি, আচ্ছা মুনিয়া, গুড, অনেক সুন্দর নাম। এমদাদুল ভাইয়া, ইকবাল, জান্নাত, সুলতানা, ওকে মাশাআল্লাহ, গুড। এই যে আজহারুল হক কিন্তু আমাদের নিয়মিত স্টুডেন্ট, সে কিন্তু আমাদের সব ভিডিওগুলো দেখে এবং নিয়মিত কমেন্ট করে কিন্তু। এক্স্যাক্টলি, আজহারুল। তারপরে আছে আমাদের অমিত সাহা, আমাদের লুজাইনাতুল জান্নাত, আমাদের কামরুন জান্নাত, ইনো কিন্তু রেগুলার স্টুডেন্ট। আমাদের কামরুন নাম আপনি তো বেশি বলেন, আমাদের কামরুন নাহার, শারমিন, এদের নাম সাইদুল স্যার কিন্তু মুখস্থ থাকে না। সাইদুল স্যার তো রেগুলার ক্লাস নেয় এবং সাইদুল স্যারের প্রিয় স্টুডেন্ট, এবং এই স্টুডেন্টের প্রিয় কিন্তু সাইদুল স্যার আমাদের। আচ্ছা, লাভ ইউ সবুজ স্যার। সবুজ স্যারকে একজন ভালোবাসা জানিয়েছেন। আমাদের যারা আছে একটু শেয়ার করুক, তাদের নামটা আপনি বলবেন। তার আগে আমাদের সবুজ স্যার একটু বলবে, স্যার এই যে আমাদের যে আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়গুলো জিকেটা কেন এত দরকার? কারণ জিকে কিন্তু আগে থেকে পড়া থাকে না তেমন একটা।
এখন জিকে সম্পর্কে একটু বলেন। আচ্ছা, জিকে সম্পর্কে যদি বলি, সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নামে একাডেমিক কোনো সাবজেক্ট কিন্তু নাই। সাইদুল স্যার, নাসির স্যার খেয়াল করবেন, বাংলাদেশের কোনো কলেজে স্কুলে কিন্তু সাধারণ জ্ঞান নামে কোনো সাবজেক্ট নাই। বাট এই যে বাংলাদেশের যত চাকরির সেক্টর আছে আপনি খেয়াল করে দেখবেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বিসিএস বলেন, সব ক্ষেত্রে কিন্তু সাধারণ জ্ঞানের জয় জয়কার। মানে সব ক্ষেত্রে কিন্তু সাধারণ জ্ঞান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। যেমন আমি বলি, এই যে বিসিএস যদি আপনি দেখেন 200 মার্কের প্রিলিমিনারি পরীক্ষা, এখানে কিন্তু সবচেয়ে বেশি সাধারণ জ্ঞানের কোশ্চেন। এক্স্যাক্টলি। আবার যদি বলি ভাইভাই কিন্তু সাধারণ জ্ঞান আছে 300 মার্কের পরীক্ষা, এবং সরি রিটেনে। আবার ভাইভা দেখেন, ভাইভা মানেই হচ্ছে সাধারণ জ্ঞান। ভাইভা মানে সাধারণ জ্ঞান, ভাইভা কিন্তু আপনারা একটা অঙ্ক করতে দেয় না বিসিএস, তাই না? তো সেই ক্ষেত্রে সাধারণ জ্ঞান কারো একাডেমিক ফিল্ড না, কিন্তু এই সাধারণ জ্ঞান সবাইরই পড়তে হবে। আপনি যেই ফ্যাকাল্টির হন, আপনি আর্টসের হন, কমার্সের হন, সায়েন্সের হন, সবারই কিন্তু সাধারণ জ্ঞান ইম্পর্টেন্ট। সায়েন্স থেকে যারা আসে অনেক সময় মনে করে আমি তো সাধারণ জ্ঞান জীবনেও পড়ি নাই, বাট সবার কিন্তু এটা পড়তে হবে, এবং সবার আগ থেকে এটা নিয়ে প্রিপারেশন নিতে হবে। এবং আমরা যে লাইভ ক্লাসগুলো নিয়মিত নেই, আমি সাধারণ জ্ঞান এখানে ক্লাস নেই, আমাদের আরো অনেক টিচার আছে, আমাদের জব মেডিসিনের যে সাধারণ জ্ঞানের প্যানেল, মানে কি দারুণ একটা কম্বিনেশন, কি দারুণ একটা স্ট্রং একটা প্যানেল আছে। আমরা রেগুলার এখানে ক্লাস নেই। আপনারা যদি যারা যুক্ত আছেন বা পরবর্তীতে দেখবেন, বা জব মেডিসিনের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আপনারা যদি দেখেন আমরা প্রায় এই সাধারণ জ্ঞানের ক্লাসগুলো নেই। এইগুলো নিলে আমরা বিভিন্ন টেকনিক শেয়ার করি কিন্তু স্যার, যেমন সতর্ক মনে রাখার, বিভিন্ন ধরনের কৌশল, প্রণালী মনে রাখার, এগুলো নিয়ে ভেরি ডিফিকাল্ট টপিক। এরপরে কিন্তু আমরা মনে রাখার কৌশলগুলো দেই। তো জব মেডিসিনের সাথে থাকবেন, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ স্যার আমরা শুরু করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই বোন অলরেডি চলে এসেছেন। যারা এসেছেন সবাই, আমি আবার বলছি, সবাই একটু শেয়ার করে দিব, কারণ আজকের ক্লাসটা মানে আমি নিজে বলছি, জেনে শুনে বলছি, সজ্ঞানে বলছি, আজকের ক্লাসটা মানে সুপার ইম্পর্টেন্ট। তো যারা যেখান থেকে লাইভটি দেখছি শেয়ার করে দিই, এবং অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিই, যেন আমরা পরবর্তীতে চাইলে ক্লাসটি দেখতে পারি। এবং অবশ্যই আমরা ক্লাসে রিঅ্যাকশন ইউজ করবো। ফেসবুকে একটু পোস্ট দিলে আমরা রিঅ্যাকশন ইউজ করি না প্রিয় ভাই বোন আমার, তো রিঅ্যাকশন ইউজ করবো। লাভ লাইক যেমন চাই দেন, কিন্তু ক্লাসে রিঅ্যাকশন ইউজ করেন। চলে যাই আমরা আমাদের আজকের সেশন। ওকে, উই শুড রেসপেক্ট আওয়ার টিচার। 18তম নিবন্ধনে আসছিল এই প্রশ্নটা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের অনেক স্টুডেন্ট এটা ভুল আনসার করেছে। অনেকেই আনসার করেছে উই মে নট হেট আওয়ার টিচার, অনেকেই আনসার করেছে রেসপেক্ট আওয়ার টিচার, অনেকে বলেছে আওয়ার টিচার শুড বি রেসপেক্টেড অ্যান্ড লেট আস রেসপেক্ট আওয়ার টিচার। দেখি বলেন কোনটা হবে দ্রুত। প্রিয় ভাই বোন আমার, যারা যুক্ত হয়ে গিয়েছেন আজকের ক্লাসে, আমি আবার বলছি, ক্লাসটা আমরা সবাই শেয়ার করে দিব, কারণ আমি জেনে শুনে বলছি, সজ্ঞানে বলছি, আজকের ক্লাসটা হয়তো আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। কারণ আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আমি নিয়েছি সেগুলো মানে অনেকবার পরীক্ষা আসা, এবং এগুলো আবার আসবে ইনশাআল্লাহ, সেগুলো কিন্তু খুব গবেষণা করে আজকে নিয়েছি। তো আজকের ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই করবেন, এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দেবেন ইনশাআল্লাহ। গুড। এটা সবার জন্য আজকের এই ক্লাস, বিসিএস এর জন্য, প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য, 10 থেকে 20তম গ্রেডের জন্য, ভার্সিটির জন্য, মেডিকেলের জন্য, নার্সিং এর জন্য, আইএলটিএস, জিমেট, জিআরই, স্যাপ, টুয়েলভ, সবার জন্য আজকের এই ক্লাস, সবার জন্য। কারণ বেসিক্যালি আমি একটু বেসিক থেকে পড়ানোর চেষ্টা করি, যাতে করে যারাই রয়েছেন সবাই উপকৃত হইতে পারেন। এই তো গুড, অনেক রকমের আনসার আসতেছে, দ্রুত সবাই কমেন্ট করে দেখি কে পারে। এই তো পার্থ মল্লিক, গুড, মাশাআল্লাহ। আমাদের আতিক ভাই বলছেন আনসার বি হবে, অনেকে বলছেন এ হবে, অনেকে বলছেন সি হবে। আচ্ছা দেখি কে পারে, গুড। এই তো আলহামদুলিল্লাহ। একটা বিষয় খেয়াল রাখবেন প্রিয় ভাই বোন আমার, এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন, যদি ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন মানে আমরা কি জানি ভাইয়া, আই এবং উই, ফার্স্ট পারসন যদি থাকে, এটাকে যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, কি সেন্টেন্স বানাইতে বলছি ভাইয়া, ইম্পারেটিভ। আমরা জানি ইম্পারেটিভ মানে আদেশ, উপদেশ, অনুরোধ। আচ্ছা এখন খেয়াল করে দেখেন, এই ফার্স্ট পারসন থাকলে আমরা যদি এটাকে ইম্পারেটিভ বানাইতে চাই, আমাদের লেট দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করতে হবে? লেট দিয়ে। আর যদি সেকেন্ড পারসন থাকে, সেকেন্ড পারসন জাস্ট আমরা ভার্ব দিয়ে বাক্যটা শুরু করব। খুব মনোযোগ প্লিজ। সেকেন্ড পারসন, আমি আবার বলছি, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন, ফার্স্ট এবং থার্ড। তাহলে আমাদের পার্সন রয়েছে তিনটা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এর মধ্যে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যদি থাকে, সেক্ষেত্রে আমরা লেট দিয়ে বাক্যটাকে শুরু করব যদি ইম্পারেটিভ বানাইতে হয়। আর যদি সেকেন্ড পারসন থাকে, জাস্ট আমরা ভার্ব দিয়ে বাক্যটাকে শুরু করব যদি আমাদেরকে ইম্পারেটিভ বানাইতে বলে। আমি জাস্ট একটা বাক্য উদাহরণ দিয়ে বুঝাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন এখানে বলল, এই দেখেন এখানে বলল উই শুড লাভ আওয়ার কান্ট্রি, উই শুড লাভ আওয়ার কান্ট্রি, অথবা উই শুড লাভ আওয়ার, ধরেন কি বলে, প্যারেন্টস, উই শুড লাভ আওয়ার প্যারেন্টস, আমাদের উচিত আমাদের বাবা মাকে ভালোবাসা। ওকে ফাইন, জাস্ট এটাকে যদি আমরা ইম্পারেটিভ বানাইতে চাই, একটু খেয়াল করে দেখেন, উই, তাহলে উই কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে অফকোর্স লেট দিয়ে শুরু করতে হবে। তাহলে উইর এই যে উই, এটার অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে আস। তাহলে লেট আস লাভ
our parents. Let us love our parents. Let us love our parents. Just এখানে যদি ভাইয়া থার্ড পারসন থাকতো, যেমন ধরেন আমি একটা বাক্য লিখলাম যে হি, কথার কথা, write a letter. He write a letter. Write a letter. খুব খেয়াল করে দেখেন, হি রাইটস এ লেটার। সো এটাকে যদি এখানে থার্ড পারসন রয়েছে, এটাকে যদি আপনাকে কি বলে ইম্পারেটিভ বানাইতে হয়, জাস্ট লেট দিয়ে শুরু হবে। আমি আবার বলছি, যদি ফার্স্ট পারসন থাকে এবং থার্ড পারসন থাকে, লেট দিয়ে বাক্যটা শুরু করবো। তাহলে লেট নিয়ে নিলাম, তাহলে লেটের পরে সাবজেক্ট দিতে হবে। আর আমরা জানি লেটের পরে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, যেহেতু হি আছে তাহলে হিটা হিম হয়ে যাবে। ওকে, হিম হয়ে গেল, তাহলে রাইটের জায়গায় রাইট, রাইট, তারপরে যা আছে এ লেটার, এ লেটার, এ লেটার, এ লেটার। তাহলে হি রাইট, সরি হি রাইট হবে না, রাইটস হবে। হি রাইটস এ লেটার মানে সে একটা চিঠি লিখে, তাহলে এটাকে ইম্পারেটিভ বানালে হবে লেট হিম রাইট এ লেটার। তাকে চিঠিটা লিখতে দাও, তাকে চিঠিটা লিখতে দাও, তাকে চিঠিটা লিখতে দাও। যদি বলা হয় উই শুড লাভ আওয়ার প্যারেন্টস, আমাদের উচিত আমাদের বাবা মাকে ভালোবাসা, জাস্ট এটাকে আমরা যদি ইম্পারেটিভ বানাইতে চাই লেট দিয়ে শুরু করতে হবে, তাহলে আমরা দিয়ে দিলাম লেট। আর আমরা জানি যদি প্রোনাউন থাকে লেটের পর সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, যেন উই হয়ে যাবে আস। কেমন? ওকে, তাহলে লেট আস, লেট আস লাভ আওয়ার প্যারেন্ট, আমাদেরকে আমার বাবা মাকে ভালোবাসতে দাও। আর যদি সেকেন্ড পারসন থাকে, এটা দিয়ে আমি উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছি। যেমন ধরেন আমি বলি ইউ শুড ওপেন দ্য ডোর, ইউ শুড ওপেন দ্য ডোর। সো এখানে কি আছে ভাইয়া? সেকেন্ড পারসন আছে। যদি সেকেন্ড পারসন থাকে, এটাকে ইম্পারেটিভ বানানোর সময় ভার্ব দিয়ে বাক্য শুরু করতে হবে। তার মানে আপনি ইউ কেটে দিবেন, শুড কেটে দিবেন। অর্থাৎ যদি আমি আবার লিখে দেখাই যে জাস্ট ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ইম্পারেটিভ হয়ে গেল। তাহলে পারসন আছে তিনটাই পৃথিবীতে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এবং আলহামদুলিল্লাহ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন তিনটারই উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে কোনটা পরীক্ষা আসলে কিভাবে আপনারা এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বানাবেন। মজার ব্যাপার হচ্ছে এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ, এই পর্যন্ত পরীক্ষায় অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ। তো যারা আজকে ক্লাসটা করতেছেন, আল্লাহ চান তো ইনশাল্লাহ হুবহু দেখবেন এই প্রশ্নটা হয়তো সামনে সমাজকর্মী ইউনিয়ন পরীক্ষা অথবা রেল মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কোনো না কোনো পরীক্ষায় দেখবেন আল্লাহ চান তো ইনশাল্লাহ হয়তো কমন পেয়ে যাবেন। অর্থাৎ যখন যেখানে আসুক আশা করি পারবেন ইনশাল্লাহ। তাহলে আমি আবার বলছি ভাইয়া, যদি সেকেন্ড পারসন থাকে জাস্ট আমরা ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স বানাবো। যেমন ইউ শুড ওপেন দ্য ডোর, যদি এমন থাকে, বাক্যটা যদি থাকে ইউ শুড ওপেন দ্য ডোর, পরীক্ষা যদি থাকে যে ভাইয়া ইউ শুড ওপেন দ্য ডোর, জাস্ট আমরা কি এটাকে চেঞ্জ করে কি দিয়ে দেবো? এই যে ইউ শুড ওপেন দ্য ডোর থাকলে আমরা জাস্ট এই যে ওপেন দ্য ডোর, অর্থাৎ ভার্ব দিয়ে বাক্যটা শুরু করবো। আর যদি থাকে সেকেন্ড মানে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন, আমরা লেট দিয়ে বাক্যটা শুরু করবো। ভাইয়া এই বিষয়টা যদি ক্লিয়ার হয়, কষ্ট করে একটু কমেন্টে লিখতে হবে 1K যে ভাইয়া 1 নাম্বার প্রশ্নটা ক্লিয়ার করে ঢুকে গেছে। দ্রুত বুঝতে পারলে বলেন যে ভাইয়া বুঝছি আলহামদুলিল্লাহ, না বুঝলেও বলেন যে ভাইয়া বুঝি নাই, লাগলে 50 বার বোঝাবো, কিন্তু বুঝতে হবে। আমি আবার বলছি, পারসন আছে এই পৃথিবীতে তিনটা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটারই উদাহরণ দিয়ে আমি রুলসটা বুঝাই দিলাম আলহামদুলিল্লাহ, আশা করি ক্লিয়ার। দ্রুত বুঝতে পারলে বলেন যে ভাই বুঝছি আলহামদুলিল্লাহ, আর না বুঝলেও বলেন আমি আবার বুঝাই দিব ইনশাল্লাহ, লাগলে 50 বার বুঝাবো, কিন্তু বুঝতে হবে। তাহলে ভাইয়া আমি আবার বলছি, খেয়াল করে দেখেন, একজন বলছেন বুঝি নাই। যদি ভাইয়া ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকে, এটাকে যদি আপনাকে ইম্পারেটিভ সেন্টেন্স বানাইতে বলে, সেক্ষেত্রে লেট দিয়ে বাক্যটা শুরু করতে হবে। যেমন এখানে বাক্যটা হচ্ছে উই শুড লাভ আওয়ার প্যারেন্টস, উই হচ্ছে ভাইয়া ফার্স্ট পারসন। তো আমরা যখন এটাকে ইম্পারেটিভ বানাবো লেট দিয়ে শুরু করতে হবে। তাহলে লেট আস লাভ আওয়ার প্যারেন্ট, লেট আস লাভ আওয়ার প্যারেন্ট। এখানে দেখেন এই যে থার্ড পারসন আছে, হি রাইটস এ লেটার। তো এটাকে যদি আমরা ইম্পারেটিভ বানাইতে চাই, লেট দিয়ে শুরু করতে হবে। তাহলে দিব আগে লেট, তারপরে হি হয়ে যাবে হিম, তারপরে রাইট এ লেটার, লেট হিম রাইট এ লেটার। আর সেকেন্ড পারসন থাকলে জাস্ট আমরা এই যে ভার্ব দিয়ে বাক্যটা শুরু করব। তাহলে এখানে সেকেন্ড পারসন আছে, ইউ শুড ওপেন দ্য ডোর, তোমার উচিত দরজা খোলা। জাস্ট এটাকে ইম্পারেটিভ করার জন্য আমরা কি করব? শুধু ভার্ব দিয়ে শুরু করব। ওপেন দ্য ডোর, দরজা খোলো, ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করো, তাই না? এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার কিনা বলেন? এই তো গুড, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আবার বুঝাই দিলাম, একজন বলছেন বুঝেন না, এই জন্য আবার বুঝালাম, বলেন ক্লিয়ার কিনা? এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেকেন্ড পারসন হলে ভার্ব দিয়ে শুরু করতে হবে। গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, চলেন সামনে জায়গা। আওয়ার স্কুল ইজ ড্যাশ দ্য মেইন রোড। দিস ইজ ভেরি কনফিউজিং প্রশ্ন, খুবই কনফিউজিং প্রশ্ন, কনফিউজিং। আমি শুরুতেই বলেছিলাম প্রিয় ভাই বোন আমার, আজকে আমরা কনফিউজিং প্রশ্নগুলো নিয়ে কাজ করব, যে প্রশ্নগুলো প্রচুর আসে পরীক্ষায় এবং আমাদের স্টুডেন্টরা প্রচুর ভুল করে। অ্যারাউন্ড 95% স্টুডেন্ট এই প্রশ্নটা ভুল আনসার করে। দেখেন আপনি পারেন নাকি প্লিজ। আমি আবার বলছি, আজকের এই প্রশ্নগুলো অনেকবার পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। সবাই একটু চেষ্টা করেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের বিদ্যালয়টি প্রধান রাস্তা সংলগ্ন অথবা রাস্তার পাশে অবস্থিত। পাশে, পাশে মানে কি? পাশে, পাশে অবস্থিত। সুরায়া, আচ্ছা সুরায়া খাতুন খুলনা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ।
ভাইয়া এখনো পর্যন্ত যারা শেয়ার করেন নাই, আমি আবার বলছি ক্লাসটা শেয়ার করে আপনারা আপনাদের টাইমলাইনে রেখে দেন। ক্লাসটা শেয়ার করে দিলে আপনি পরবর্তীতে চাইলে আবার দেখতে পারবেন। আর শেয়ার না করলে হয়তো এই ক্লাসটা আর খুঁজে পাবেন না কোনোদিনও। এটা অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। ওকে, গুড। দ্রুত 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 এটা দেখি কে পারে, দ্রুত বলতে হবে প্লিজ, দ্রুত বলতে হবে। আচ্ছা, অনেকে বলছেন বাই হবে, অনেকে বলছেন অন হবে, অনেকে বলছেন অ্যাড হবে। একটা প্রশ্নের উত্তর তো এতগুলো হয় না, তাই না? বলেন, যে কোনো একটা হবে, তাই না? একটা প্রশ্নের তো এত উত্তর হয় না, এত উত্তর হয়? আচ্ছা, যাই হোক, আপনারা চেষ্টা করেছেন, এই জন্য ধন্যবাদ। দেখেন, মজার একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটাকে আপনি বলতে পারেন সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই প্রশ্নটা অনেকবার আসছে, এবং যতবারই পরীক্ষা আসে বেশিরভাগ, মানে ওই যে বললাম 95% স্টুডেন্ট ভুল আনসার করে, কিন্তু আজকের পর আর ভুল হবে না ইনশাআল্লাহ। খুব মনোযোগ। রোড অথবা স্ট্রিট অথবা এভিনিউ। আচ্ছা, রোড, স্ট্রিট অথবা এভিনিউর ক্ষেত্রে প্রিয় ভাই বোন আমার, যদি রোড, স্ট্রিট অথবা এভিনিউর পাশে বোঝানো হয় সেক্ষেত্রে প্রিপোজিশন বাই ব্যবহৃত হয় না। যদিও আমরা সারা জীবন পরে মানে মনে করছি যে বাই হবে, অথবা বেশিরভাগ স্টুডেন্ট মনে করে বাই হবে, কিন্তু না, এখানে বাই হবে না, অবশ্যই অন হবে। কি হবে বলেন তো ভাইয়া? অন হবে। তাহলে রোড, স্ট্রিট অথবা এভিনিউর পাশে অবস্থিত বোঝাতে, রোড, এভিনিউ অথবা স্ট্রিট এর পাশে অবস্থিত, পাশে অবস্থিত এমন বোঝানোর জন্য, এমন লোকেশন বোঝানোর জন্য প্রিপোজিশন কি হয় ভাইয়া? অন হয়। তার মানে সবার চোখে দুলা দিয়ে, যদিও সবাই মনে করছে বা বেশি স্টুডেন্ট মনে করে বাই হবে, অনেকে মনে করে অ্যাড হবে, অথবা অনেকে মনে করে আবার হবে, কিচ্ছু হবে না। তাহলে মানে এখানে অন হবে। কি হবে বলেন তো ভাইয়া? অন হবে। তাহলে আওয়ার স্কুল ইজ অন দ্য মেইন রোড, মানে আমাদের বিদ্যালয়টি প্রধান রাস্তার সংলগ্ন অথবা রাস্তার পাশে অবস্থিত। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা এই পর্যন্ত অনেকবার আসছে, অনেকবার আমি বুঝাইতে পারবো না যে কতবার আসছে, এবং বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে। আমি জাস্ট আপনাদেরকে একটা ছোট্ট বুদ্ধি দিব এটা মনে রাখার জন্য। কষ্ট করে কমেন্টে একটু এইটুকু লিখে দেন প্লিজ, অন দ্য মেইন রুট। এইটুকু যদি একটু লিখতে পারেন কমেন্টে, বিশ্বাস করেন আপনার জীবনে আর ভুল হবে না। কারণ লিখলে মনে থাকে, লিখলে মনে থাকে। কষ্ট করে একটু লিখে দেবেন প্লিজ প্রিয় ভাই বোন আমার, কষ্ট করে একটু লিখে দেবেন, লিখলে মনে থাকে, লিখলে মনে থাকে। গুড, এই তো আলহামদুলিল্লাহ। এমএসটি সাহারা খাতুন লিখে দিয়েছেন, আইমান লিখে দিয়েছেন, হাসি খাতুন লিখে দিয়েছেন, মাসুম ভাই লিখে দিয়েছেন। আপনাদের সবচেয়ে মানে আপনাদের ক্লাস নিতে ভালো লাগার কারণ হচ্ছে ভাইয়া, আপনাদের অনেক মানে সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে কথা শুনেন। এই যে কমেন্ট করতে বলতেছি, সবাই কমেন্টে লিখতেছেন, আর বিশ্বাস করেন এই লেখার কারণে আমার কিন্তু কোনো ফায়দা নাই, কিন্তু আপনাদের ফায়দা হবে, মানে আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। আর কষ্ট করে আমরা এই জন্যই আপনাদের ক্লাসগুলো নিচ্ছি, যেন আপনাদের ফায়দা হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? গুড, এই তো সবাই লিখে দিচ্ছে, অন দ্য মেইন রোড, 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 অথবা অন দ্য স্ট্রিট, অন দ্য স্ট্রিট অথবা অন দ্য এভিনিউ। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে রোড, স্ট্রিট অথবা এভিনিউ থাকলে অন হবে। কি হবে? অন হবে। গুড, ক্লিয়ার ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন ভাইয়া, নাও এ ডেইজ মেনি ভিলেজ আর লিড ড্যাশ ইলেকট্রিসিটি। 14তম বিসিএসের প্রশ্ন এবং মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাও আপনার কি বলবো, মানে বেশিরভাগ জায়গায় এটার উত্তর ভুল আছে, ভুল আছে বেশিরভাগ জায়গায় এটার উত্তর ভুল আছে। দেখি আপনারা পারেন কিনা। আমি আগে বলেছি আজকে যে প্রশ্নগুলো আমরা নিয়েছি সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি কনফিউজিং, যেগুলো প্রচুর আসে আর আমরাও প্রচুর ভুল করি, কিন্তু আজকের পর আর ভুল করবেন না ইনশাআল্লাহ। আজকে আমরা ব্যাখ্যা সহ, লজিক সহ, রেফারেন্স সহ পড়বো, যেন কোনোভাবেই এর পরবর্তীতে প্রশ্ন আসলে আর ভুল না হয়। এটাকে এবারে দ্রুত দ্রুত। নাও ইট ইজ মেনি ভিলেজেস আর লিড ড্যাশ ইলেকট্রিসিটি, অর্থাৎ ইদানিং মানে নাওয়ারিজ মানে এখন বা বর্তমান সময়ে ইদানিংকালে অনেক গ্রাম আলোকিত কিসের দ্বারা? ইলেকট্রিসিটির দ্বারা। ইলেকট্রিসিটির দ্বারা কি ভাইয়া? আলোকিত। ইলেকট্রিসিটির কি ভাইয়া? আলোকিত। আচ্ছা, অনেকে বলে বাই হবে, অনেকে বলে উইথ হবে, অনেকে বলে অন হবে, অনেকে বলে অ্যাট হবে। বেশিরভাগ জায়গায় এটার আনসার আমি একটু দেখি আপনারা পারেন কিনা। দ্রুত দ্রুত। সুবর্ণা, সুরমি বাই হবে, আচ্ছা লিট উইথ হবে, আচ্ছা গুড, সবাই এই তো আমাদের হাসান আলী ভাই বলতেছে লিট উইথ। গুড, লিট উইথ হবে। গুড, লিট উইথ হবে। আমাদের হাসান আলী ভাই বলতেছে লিট উইথ হবে। লিটন ভাই বলতেছে বাই হবে। আর সবাই একটু কমেন্ট করেন, আমি দেখি কে পারে ইনশাআল্লাহ। আচ্ছা, জাহান তৌহিদ ভাই বলতেছেন বাই হবে। সুমাইয়া গুড। আচ্ছা, আমাদের হাসি খাতুন বলতেছেন লিট উইথ ইলেকট্রিসিটি হবে। ওকে ফাইন। আচ্ছা, কেউ বলতেছেন উইথ হবে, কেউ বলতেছেন বাই হবে। মজার ব্যাপার হচ্ছে অ্যাট হবে, অন হবে, এটা আসলে কেউ বলে না, এটা নিয়ে কোনো কনফিউজিং নাই। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট মনে করে এটার সাথে উইথ হবে অথবা বাই হবে। প্রশ্ন হচ্ছে কোনটা হবে।
মজার ব্যাপার হচ্ছে ভাইয়া এখানে উইথ এবং বাই দুইটাই 100% শুদ্ধ, 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 দুইটাই 100% শুদ্ধ। শুধু মনে রাখতে হবে প্লিজ, আমি বারবার বলছি দুইটাই 100% শুদ্ধ, দুইটাই 100% কি ভাইয়া শুদ্ধ। প্রথমত আপনি এটা মনে রাখবেন যে দুইটাই 100% শুদ্ধ। দ্বিতীয়ত আপনাকে যেটা মনে রাখতে হবে প্রিয় ভাই বোন আমার, অপশনে যদি দুইটাই থাকে অবশ্যই আনসার হবে বাই, আনসার হবে বাই, আনসার হবে বাই। এইটা একটু বুঝছেন কিনা বলেন। আমি আবার বলছি দুইটাই শুদ্ধ, কিন্তু অপশনে যদি ভাই দুইটাই থাকে অবশ্যই আপনাকে আনসার নিতে হবে বাই। অপশনে দুইটা থাকলে অবশ্যই বাই নিতে হবে, কোনো ওয়ে নাই, বিকল্প কোনো ওয়ে নাই। দুইটাই থাকলে বাই নিতে হবে, উইথ এবং বাই দুইটাই থাকলে অবশ্যই বাই নিতে হবে। কোনো কারণে যদি ধরেন অপশনে ভাইয়া উইথ নাই, অপশনে কি নাই, ধরেন বাই নাই, ধরেন আমি এখানে এটা মুছে দিলাম, বাই নাই, অপশনে বাই নাই, এখন আপনাকে নিঃসন্দেহে কি নিতে হবে, উইথ নিতে হবে। এইটা একটু বোঝার বিষয় প্রিয় ভাই বোন আমার, বুঝছেন কিনা একটু বলতে হবে প্লিজ, এইটা বোঝার বিষয়। আমি শুরুতে বলছিলাম আজকের এই প্রশ্নগুলো খুবই কনফিউজিং এবং প্রচুর ইম্পর্টেন্ট, মানে যেগুলো বারবার আসে আর আমরা বারবার ভুল করি। আমরা কখনো পরীক্ষায় আনসার দিছি উইথ, দিছি কিনা সত্যি করে বলেন? কখনো আপনারা আনসার দিচ্ছেন উইথ, কখনো আনসার দিচ্ছেন বাই, কিন্তু কখনো এটা মানে লজিক্যালি ফিল করেন নাই যে আসলে আনসারটা কি হবে। তাহলে আমি আবার বলছি বাই এবং উইথ দুইটাই 100% শুদ্ধ, কিন্তু ভাইয়া উইথ এবং বাই দুইটাই থাকলে আনসার হিসেবে অবশ্যই আপনাকে বাই নিতে হবে। কি নিতে হবে ভাইয়া? বাই নিতে হবে। যদি কোনো কারণে ধরেন বাই নাই, অপশনে ধরেন বাই নাই, সেক্ষেত্রে আপনাকে আনসার হিসেবে কি নিতে হবে বলেন তো ভাইয়া? অবশ্যই উইথ নিতে হবে। বলেন এইটুকু বুঝছেন কিনা? ক্লিয়ার? দুইটাই থাকলে গুড, দুইটাই থাকলে এই তো গুড, দুইটাই থাকলে বাই, দুইটাই থাকলে বাই, দুইটাই থাকলে বাই, দুইটাই থাকলে বাই, দুইটাই থাকলে বাই। আর যদি বাই না থাকে সেক্ষেত্রে আমরা উইথ নিব। এটা প্রচুর আসে, 14তম বিসিএসে আসছিল, প্রাইমারিতে, নিবন্ধন, অনেক পরীক্ষা আসে এবং আবার আসবে, আবার আসবে। কারণ স্যাররা আসলে কনফিউজিং প্রশ্নগুলো কি বলে মানে পরীক্ষা দিতে বেশি পছন্দ করেন। আমি আবার বলছি বাই এবং উইথ দুইটাই শুদ্ধ, দুইটাই শুদ্ধ, লিখে রাখেন প্লিজ, দুইটাই শুদ্ধ, দুইটাই শুদ্ধ। যদি পরীক্ষা আসে বাই এবং উইথ দুইটাই অপশনে থাকে, কথা এ এবং বি, তাহলে অবশ্যই আমরা আনসার হিসেবে বাই নিব। কোনো কারণে ধরেন বাই নাই, বাই নাই, তাহলে লিখে রাখেন বাই না থাকলে উইথ, বাই না থাকলে উইথ, সবাই লিখে রাখেন বাই না থাকলে উইথ। তাহলে একটু লিখে রাখেন দুইটাই শুদ্ধ, হ্যাঁ, দুইটা থাকলে আমরা বাই নিব, দুইটা থাকলে বাই নিব, আর বাই না থাকলে যে বাই না থাকলে উইথ। ওই যে আপনি এবার মনে রাখতে পারেন, ধরেন আপনার ঘরে আপনার বাই নাই, তাহলে বাই না থাকলে কারে দাম দিতে হবে? বইনেরে, তাই না? বাই না থাকলে কারে ভালোবাসতে হবে? বইনেরে। ভাই থাকলে ভাইরে ভালোবাসবেন, আর বাই না থাকলে কি করবেন? বাই না থাকলে বইনেরে ভালোবাসতে হবে, মানে উইথ, বাই না থাকলে উইথ। গুড, এই তো ক্লিয়ার। ওকে, পরের প্রশ্নটা দেখেন। এবার আমরা দেখব সুপার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সবাই রেডি? প্রিয় ভাই বোন আমার, সবাই রেডি হলে কমেন্টে আর লিখেন, সবাই রেডি হলে কমেন্টে আর লিখেন যে ভাই রেডি। দ্রুত, সুপার 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখব। সবাই রেডি কিনা আমাকে বলেন। রেডি? এই তো গুড, সবাই রেডি। স্যার রেডি, স্যার রেডি, স্যার রেডি। দেখেন মজার একটা ব্যাপার হচ্ছে, এখন আমরা যে প্রশ্নটা দেখব, এই একটা প্রশ্ন বলতে পারেন যে শতবার আসছে, শতবার আসছে, শতবার আসছে পরীক্ষায়, এবং মজার ব্যাপার হচ্ছে আবার আসবে ইনশাল্লাহ। শতবার আসছে এবং আবার আসবে, আবার আসবে। তো মজার ব্যাপার হচ্ছে প্রশ্ন একটা, মানে প্রশ্ন বলতে আসলে বলা যেতে পারে যে লাইন একটা, লাইন একটা, লাইন কয়টা বলেন তো ভাইয়া? একটা, কিন্তু এটা দিয়ে প্রশ্ন হয়েছে অনেক, অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন হয়েছে, অনেক প্রশ্ন হয়েছে, এটা দিয়ে প্রশ্ন হয়েছে কি ভাইয়া? অনেক। অর্থাৎ লাইন একটা কিন্তু প্রশ্ন হয়েছে অনেক। একটু খেয়াল করে দেখেন ভাইয়া, মজার একটা প্রশ্ন। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, হেয়ার অল কি হবে বলেন? এই যে একটা লাইন, কয়টা লাইন দেখতে পাচ্ছেন এখানে? একটা লাইন। এই একটা লাইন দিয়ে এ পর্যন্ত পরীক্ষা হয়েছে অনেকগুলো, এখন 10-12টার মতো, মানে এই লাইন একটাই কিন্তু পরীক্ষা হয়েছে অনেকগুলা। এটা এত গুরুত্বপূর্ণ একটা লাইন, এত গুরুত্বপূর্ণ একটা লাইন, এত গুরুত্বপূর্ণ একটা লাইন। এই দেখেন, তাহলে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে অল কি ভাইয়া? প্রোনাউন হবে, অল কি এখানে নাউন হবে, অল কি এখানে অ্যাডজেক্টিভ হবে, অল কি এখানে অ্যাডভার্ব হবে? দেখি ভাইয়া কে কে পারেন, কার কতটুকু দূর। যারা আমার প্রোনাউনের ক্লাস করেছেন অথবা নাউনের ক্লাস করেছেন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের, তারা কিন্তু পারার কথা। অ্যাডজেক্টিভ হবে গুড, অ্যাডজেক্টিভ হবে, আচ্ছা প্রোনাউন হবে, ওকে ভাই, অ্যাডভার্ব হবে, আচ্ছা নাউন হবে। এখন প্রশ্ন হচ্ছে দেখেন, আপনি যেটাই বলেন না কেন, আপনার এবং আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, অবশ্যই সেটা লজিক্যালি বলবেন, মাজাক্কালি বললেন না, বুঝছেন? মাজাক্কালি বলে লাভ নাই, লজিক্যালি বলেন।
আপনি ধরেন এটাকে বললেন যে স্যার এটা অনেকেই দেখতেছি ভাইয়া কমেন্টে লিখতেছেন অ্যাডজেক্টিভ। আচ্ছা ঠিক আছে, অ্যাডজেক্টিভ লিখছেন, তাতে আমার কোনো সমস্যা নাই। এই অ্যাডজেক্টিভ যে বলছেন, অ্যাডজেক্টিভ লেখার পিছনে আপনার যুক্তিটা কি? আপনি যখন যুক্তি সহ শিখবেন, বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, যেখান থেকে প্রশ্ন করুক, যেভাবে প্রশ্ন করুক, স্যার আপনাকে আটকাইতে পারবে না। আর আপনি যদি যুক্তি সহ না পড়ে মুখস্থ করেন, তাহলে যে কোনো সময় আপনাকে আটকাইতে পারবে, আপনাকে আটকানোর কোনো ব্যাপারই না। তো যাই হোক, অনেকে অ্যাডজেক্টিভ বলছেন, এই অ্যাডজেক্টিভের পিছনে যুক্তিটা কি আপনার বলে? অ্যাডজেক্টিভ হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে সে নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করতে হবে। অ্যাডজেক্টিভ হওয়ার জন্য, কোনো একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে সে নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করতে হবে। কিন্তু দুঃখজনকভাবে খেয়াল করে দেখেন, এইখানে এই অলটা কি কাউকে মডিফাই করতেছে? এই প্রিয় ভাই বোন আমার, কথা বলেন আমার সাথে, এই অল কি কাউকে মডিফাই করতেছে? বলেন, এই অল কি কাউকে মডিফাই করতেছে? না, এই অল কাউকে মডিফাই করছে না, অল কাউকে মডিফাই করছে না। অল কখন অ্যাডজেক্টিভ হয়? দেখেন ভাই, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাই দিই। আমি যদি বলি কথা কথা অল ম্যান আর মর্টেল, এটা পরীক্ষা আসছিল, অল ম্যান আর মর্টেল, এখানে অলটা কি বলেন? এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে অলটা কি? এটা কি? দ্রুত দ্রুত, এইটা পরীক্ষা আসছিল, দেখেন অল ম্যান আর মর্টেল। তো এখানে অল নিঃসন্দেহে ভাইয়া, খেয়াল করে দেখেন, এই যে ম্যান আছে না ভাইয়া, ম্যান, আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলছি, আপনি যে কোনো একটা ওয়ার্ডকে নাউন বলেন, প্রোনাউন বলেন, যাই বলেন, তাতে আমার সমস্যা নেই, কিন্তু লজিক্যালি বলবেন, লজিক সহ বলবেন। এই যে এখানে এই শব্দটা কি সেটা বের করার জন্য খেয়াল করতে হবে এখানে, আর আগে পরে কি আছে? ম্যান। আর ম্যান হচ্ছে ভাইয়া নাউন, ম্যান হচ্ছে নাউন। তো এখানে বলা হচ্ছে অল ম্যান আর মর্টাল, সব মানুষ একদিন মরে যাবো, মানে সবাই মরণশীল, সব মানুষ মরণশীল। এখন এই অলটা হচ্ছে ভাইয়া, এই ম্যানটা হচ্ছে ভাইয়া নাউন, আর এই অলটা বসছে কোথায়? নাউনের আগে, আর মডিফাই করতেছে কাকে? নাউনকে। আবার খেয়াল করে দেখেন, কয়জন মানুষ মারা যাবে ভাইয়া? ওই কয়জন মানুষ? অল মানুষ, অল ম্যান, সব মানুষ মরে যাবো। তাহলে এই অল শব্দটা নাউনকে মডিফাই করতেছে। তাহলে এই অল শব্দটা বসছে কোথায়? নাউনের আগে, মডিফাই করছে নাউনকে। বসছে কোথায়? নাউনের আগে, মডিফাই করছে নাউনকে। নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভের। এই কারণে প্রিয় ভাই বোন আমার, এই অল শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যদিও অল জন্মগতভাবে অ্যাডজেক্টিভ না, অল শব্দটা একটা প্রোনাউন অথবা ডিটারমাইনার, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কেন ভাইয়া? সিস্টেমে পরে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কেন? নাউনকে মডিফাই করছে। নাউনের আগে যেই বসুক, নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ। দেখেন, আমি আপনাদেরকে প্রায় সময় একটা কথা বলি যে একটা পরে একটা পারা ভালো নাকি একটা পরে হাজারটা পারা ভালো? বলেন, একটা পরে একটা পারা ভালো নাকি একটা পরে হাজারটা পারা ভালো? কোনটা ভালো? এক্স্যাক্টলি, একটা পরে হাজারটা পারা ভালো। তো এখন এমন একটা টিপস শিখাই দিব যেটা দিয়ে আপনি শত শত হাজার হাজার লাখ লাখ পারবেন ইনশাল্লাহ। বলবো প্রিয় ভাই বোন আমার? বলেন, দ্রুত বলেন, একটা পরে একটা শিখবেন, একটা পারবেন নাকি একটা পরে হাজারটা পারতে চান? এইটা হচ্ছে সেই টিপস যেটা দিয়ে হাজার হাজার পারবেন। সেটা কি ভাইয়া? এখানে ম্যানের আগে অল বসছে, শুধুই কি অল অ্যাডজেক্টিভ? শুধু অল বসলে অ্যাডজেক্টিভ হবে নাউনের আগে? না সোনামণিরা, শুধু অল অ্যাডজেক্টিভ না। আপনি এই নাউনের আগে এই দুনিয়াতে যা দেন, দেখেন এই নাউনের আগে এখানে অলের জায়গায়, এখানে অল আছে, আমি অল বলবো না, অলের জায়গায় আমি বললাম সাম ম্যান। তাহলে সাম কি হয়ে যাবে? অর্থাৎ এই অলের জায়গায় যা দেন সবাই অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি সাম বলবো না, আমি বললাম গুড ম্যান, গুড অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি গুড বললাম না, আমি বললাম টল ম্যান, টল অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি বললাম যে ব্যাড ম্যান, ব্যাড অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি বললাম যে কি বলবো, দিস ম্যান, দিস অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অর্থাৎ এই নাউনের আগে আপনি যা দেন সব অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে যেই বসুক নাউনকে মডিফাই করলেই অ্যাডজেক্টিভ। নাউনের আগে যেই বসুক নাউনকে মডিফাই করলেই অ্যাডজেক্টিভ। সো যখনই যেটা বলেন প্রিয় ভাই বোন আমার, আমি জাস্ট আপনাদেরকে অনুরোধ করি, যখন যেটা বলবেন সেটা লজিক সহ বলবেন, লজিক সহ শিখবেন, লজিক সহ পড়বেন। লজিক সহ যখন আপনি পড়বেন শিখবেন, তখন যেভাবে প্রশ্ন করুক প্রশ্নকর্তা অথবা স্যার আপনাকে কোনোভাবে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। শুধু লজিক্যালি শিখবেন, এটা অনুরোধ রইল, লজিক্যালি শিখবেন। তাহলে আমি কি বলছি ভাইয়া? আবার মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন, এখানে এই ম্যান শব্দটা নাউন, আর নাউনের আগে যেই বসুক সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যে বসুক অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করলে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। অল ম্যান, গুড ম্যান, সাম ম্যান, দিস ম্যান, দ্যাট ম্যান, যা বলেন সব অ্যাডজেক্টিভ। আরেকটা মজার ব্যাপার খেয়াল করে দেখেন, এখানে এই অলের পরে, এখানে খেয়াল করে দেখেন, এই যে অলের পরে প্রিয় ভাই বোন আমার, এই যে ম্যান শব্দটা আমরা বললাম নাউন। আচ্ছা, এই অল যেহেতু অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে এই ম্যান শব্দটা নাউন হইছে, শুধুই কি ম্যান নাউন? না প্রিয় ভাই বোন আমার, শুধু ম্যান নাউন না। অলের আগে যেই বসুক সে, এই অলের পরে যেই বসুক সেই নাউন হয়ে যাবে। অলের পরে যেই বসুক সে নাউন হয়ে যাবে। আমি আবার বলছি, এই অ্যাডজেক্টিভের পরে, যেমন নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ হয় সাধারণত, আবার অ্যাডজেক্টিভের পরেও কিন্তু নাউন হয়। অ্যাডজেক্টিভের পরেও সাধারণত নাউন হয়, অসাধারণ অনেক কিছু থাকতে পারে, কিন্তু সাধারণত নাউন হয়। অর্থাৎ এখানে অলের পরে বা অ্যাডজেক্টিভের পরেও সাধারণত কি হবে? সবসময় নাউন হবে। শুধুই কি ম্যান নাউন? না, এই অলের পরে আপনি যা দেন, ম্যান দরকার নেই, আপনি যা দেন যে কোনো ওয়ার্ড দিলে নাউন হয়ে যাবে। আমি বললাম অল বয় নাউন, অল কি বলে ফাদার নাউন, অল পেল নাউন, অল কি বলবেন আপনি, অল গার্লস নাউন, অল বুকস নাউন, অর্থাৎ যা দেন সব নাউন হয়ে যাবে। তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন। এই কথা একটু কষ্ট করে কমেন্টে লিখতে হবে। নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন।
নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন। একটু কষ্ট করে লিখতে হবে প্লিজ। সাধারণত, অসাধারণ অনেক কিছুই থাকতে পারে, কিন্তু সাধারণত নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন। তাহলে এই একটা দিয়ে আপনি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পারবেন ইনশাআল্লাহ। তাহলে যখনই দেখবেন ভাইয়া নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভের পরে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন। গুড, ক্লিয়ার, ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, ক্লিয়ার, ক্লিয়ার, গুড, ক্লিয়ার। তাহলে একটা দিয়ে আমরা কিন্তু মোটামুটি অনেকগুলো শিখে ফেললাম। এইবার দেখেন এখানে অল প্রিয় ভাই বোন আমার, অল মানে এখানে ভাইয়া এভরিথিং, অল মানে এখানে কি বলেন তো ভাইয়া? এভরিথিং, অল এভরিথিং, অর্থাৎ অল দ্যাট গ্লিটার্স, সব কিছু। অল মানে এখানে এভরিথিং দ্যাট গ্লিটার্স, যেটা চকচক করে। গ্লিটার্স মানে চকচক করা, চকচক করে, খুব খেয়াল করে দেখেন। তাহলে অল সব কিছু, অল মানে এভরিথিং, অলের অর্থ এখানে এভরিথিং, দ্যাট গ্লিটার্স যাহা চকচক করে, ইজ নট গোল্ড, সেটা স্বর্ণ নয়। অর্থাৎ মানে যা কিছু চকচক করে এমন সব কিছুই সোনা নয়, চকচক করে এমন সব কিছুই সোনা নয়, চকচক করে এমন সব কিছুই শোনা নয়। সো অল এখানে আসলে এভরিথিং এর কাজ করতেছে, অল এখানে আসলে কাজ করতেছে প্রোনাউন হিসেবে। কি হিসেবে বলেন তো ভাইয়া? প্রোনাউন হিসেবে। অল কাজ করতেছে কি হিসেবে? প্রোনাউন হিসেবে। অল কাজ করতেছে কি হিসেবে? প্রোনাউন হিসেবে। আর প্রোনাউন বসে নাউনের পরিবর্তে। মজার ব্যাপার হচ্ছে এখানে অল বলতে বোঝানো হচ্ছে কিছু জিনিস। কথার কথা ধরেন, এটাই চকচক করতেছে, এটা কি স্বর্ণ? মানে বোঝানোর জন্য বলতেছি। এখানে অল বলতে আসলে অলকে বোঝাচ্ছে না, অল বলতে এখানে আসলে কিছু নাউন হওয়ার কথা ছিল। কথার কথা ধরেন প্যান, এটা চকচক করতেছে, এটা কি স্বর্ণ? ধরেন রিমোট, এটা চকচক করতেছে, এটা কি স্বর্ণ? অর্থাৎ সিটি গোল্ড চকচক করছে, এটা কি স্বর্ণ? না। তাহলে এখানে অল বলতে বোঝানো হচ্ছে কিছু নাউনের পরিবর্তে অলটা বসছে। এখানে কিছু আসলে কিছু নাউন হওয়ার কথা ছিল, তো এই নাউনের পরিবর্তে বসছে অল, আর নাউনের পরিবর্তে যেই বসে সে হয়ে যায় প্রোনাউন। অথবা অলের আরেকটা সিনোনিম হচ্ছে এখানে অল কাজ করতেছে এভরিথিং হিসেবে, আর এভরিথিং একটা প্রোনাউন, এটা আমরা সবাই জানি। এই জন্য এই বাক্যে অল কি হয়ে গেল বলুন তো ভাইয়া? প্রোনাউন হয়ে গেছে। অল কি হয়ে গেছে ভাইয়া? প্রোনাউন। অল কি হয়ে গেছে ভাইয়া? প্রোনাউন। অল কি হয়ে গেছে? প্রোনাউন। গুড, এই তো সবারটা হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদেরকে আগে বলেছি লাইন একটা, কয়টা লাইন এখানে? এই একটা লাইন। এই একটা লাইন দিয়ে অনেকগুলো প্রশ্ন হয়েছে এই পর্যন্ত, অনেকবার পরীক্ষা আসছে। দেখেন প্রথমে আসছে অল কি? প্রোনাউন। এবার দেখেন কি আসছে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, দ্য আন্ডারলাইন ওয়ার্ড দ্যাট। এখানে দ্যাট কি? প্রথমে পরীক্ষা আসছিল অল কি, এখন আসছে দ্যাট কি। দেখি কে পারে, কে পারে? আজকে আমরা যারা ক্লাসে জয়েন করেছি আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য, কারণ আজকের এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই প্রশ্নগুলো এই পর্যন্ত পরীক্ষায় অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে, আবার আসবে। আমি আবার বলছি আজকের এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই প্রশ্নগুলো এই পর্যন্ত পরীক্ষায় অনেকবার আসছে এবং এই হুবহু এই প্রশ্নগুলো দেখবেন সামনে আবার কমন পাবেন ইনশাআল্লাহ। এই জন্য যারা ক্লাসটা দেখতে আসছি আলহামদুলিল্লাহ চেষ্টা করবো এই ক্লাসটা শেষ করে যাওয়ার জন্য। দ্যাট কি হবে? দ্যাট কি ডিটারমাইনার হবে? এখানে না। কনজাংশন হবে? না। অ্যাডজেক্টিভ হবে? না। দ্যাট এখানে আসলে বেসিক্যালি প্রোনাউন এবং এখানে দ্যাট কাজ করতেছে রিলেটিভ প্রোনাউন হিসেবে। দ্যাট কাজ করতেছে রিলেটিভ প্রোনাউন হিসেবে, অর্থাৎ এই যে দ্যাট, এই দ্যাট কাজ করতেছে এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে। কারণ দ্যাট এখানে সাবজেক্ট এবং গ্লিটার্স হচ্ছে ভাইয়া ভার্ব, আর অল ইজ নট গোল্ড এইটা একটা বাক্য। তাহলে অল ইজ নট গোল্ড এটা একটা বাক্য, অর্থাৎ সবকিছুই শোনা না, দ্যাট গ্লিটার্স যেটা চকচক করে, অর্থাৎ দ্যাট এখানে কাজ করতেছে ভাইয়া রিলেটিভ প্রোনাউন হিসেবে। অল দ্যাট গ্লিটার্স, আমরা বলি না দ্য বয়, খেয়াল করে দেখেন, দ্য বয় হু কেম হেয়ার, কেম হেয়ার, দ্য বয় হু কেম হেয়ার। তাহলে খেয়াল করে দেখেন এই যে হু মানে কাকে বোঝানো হচ্ছে ভাইয়া? বয়কে বোঝানো হচ্ছে। তাহলে হু একটা কি এখানে? রিলেটিভ প্রোনাউন। দ্য বয় হু কেম হেয়ার, ছেলেটা যে এসেছিল, ছেলেটা যে এসেছিল। তাহলে দ্য বয় হু, ঠিক সেম অল দ্যাট, অর্থাৎ সবকিছু যাহা চকচক করে। অল মানে সব, সবকিছু, দ্যাট যাহা কি করে? চকচক করে। তাহলে যাই হোক, হু এর হু মানে বয় অথবা বয় মানেই হু, সেখানে হু কাজ করতেছে রিলেটিভ প্রোনাউন হিসেবে, ঠিক সেম এখানে দ্যাট মানে অল অথবা অল মানে কি ভাইয়া? দ্যাট। তাহলে দ্যাট কাজ করতেছে কি হিসেবে? রিলেটিভ প্রোনাউন হিসেবে। কি হিসেবে ভাইয়া? রিলেটিভ প্রোনাউন হিসেবে। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। দ্যাট কাজ করতেছে কি হিসেবে বলেন তো ভাইয়া? গুড, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার। দ্যাট কাজ করতেছে কি হিসেবে? মনে থাকবে? ওকে ভাই, পরেরটা দেখেন ভাইয়া, সেম প্রশ্ন, অল দ্যাট গ্লিটার্স ড্যাশ গোল্ড। দেখেন কেমনে প্রশ্ন বানায়, সেম একটা লাইন দিয়ে দেখেন কতগুলো প্রশ্ন আসছে এই পরীক্ষা, একটা লাইন দিয়ে দেখেন কতগুলো প্রশ্ন আসছে। দেখি এটা কে পারে? দ্রুত 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 বলতে হবে, দেখি কে পারে? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, নির্হারা, অচিন পাখি, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এটা দেখি কে পারে? দেখছেন একটা লাইন দিয়ে কতগুলো প্রশ্ন। হ্যাঁ, এটা মোটামুটি সবাই পারবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন অল
এক্স্যাক্টলি অল দ্যাট গ্লিটার্স ড্যাশ নট গোল্ড। এটা একটা প্রবাদ প্রবচন, আর প্রবাদ প্রবচন কখনো চেঞ্জ হয় না। চাইলেও আপনি বলতে পারবেন না কথার কথা আর নট গোল্ড, এটা বলা যাবে না, অথবা হ্যাজ নট বলতে পারবেন না, অথবা হ্যাভ নট বলতে পারবেন না। এই বাক্যটাতে সারা জীবন কি হবে? ইজ হবে। তাহলে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যাহা কিছু সব কিছু চকচক করে তাহা কি শোনা নয়, অথবা চকচক করলে শোনা হয় না। চকচক করলে কি হয় না? শোনা হয় না। চকচক করলে কি হয় না? শোনা হয় না। তারপরে প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ, দেখেন এই যে দেখছেন সেম প্রশ্ন, চকচক করলে শোনা হয় না, এটা সঠিক ইংরেজি। মানে একটা লাইন দিয়ে কতগুলা প্রশ্ন, লাইন একটা কিন্তু প্রশ্ন এই পর্যন্ত কটা পেলাম? প্রায় 4-5টা পেয়ে গেছে অলরেডি। তাহলে চকচক করলে শোনা হয় না, এটা কি হবে বলেন? কে পারে দেখি, দেখেন তো পারেন কিনা আল্লাহর রহমতে, দেখি দ্রুত দ্রুত দ্রুত, কে পারে কে পারে কে পারে? এই তো গুড। তাহলে খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। অল হুইচ গ্লিটার্স ইজ নট গোল্ড, অলের সাথে হুইচ করতে গেলো এটা কাটা, এখানে অল দ্যাট গ্লিটার, আপনি ওখানে অল দিচ্ছেন, ঠিক আছে, দ্যাট ঠিক আছে, কিন্তু গ্লিটার এই বানানটা ঠিক নাই, কারণ গ্লিটারের 2টা টি হয়, কিন্তু এখানে দেওয়া একটা টি। দেখছেন কত সূক্ষ্মভাবে প্রশ্নটা বানাইছে, এই জন্যই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ। তাহলে এটাকে রাখবো না কাটবো? এটাও কাটা। আচ্ছা, তারপরে দেখেন অল দ্যাট গ্লিটার্স আর, তাহলে অলের সাথে কি এখানে আর হবে? দ্যাট গ্লিটার্স এটা একটা বাক্য, এবং অল নট গ্লিটার্স, এই যে, তাহলে এখানে আর হবে না, কি হবে সারা জীবন? ইজ হবে। তাহলে এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা, তাহলে আনসার কি? আনসার হবে কি? কারণ অল দ্যাট গ্লিটার্স সবকিছু যাহা চকচক করে ইজ নট গোল্ড, তাহা শোনা নয়। অর্থাৎ চকচক করলে শোনা হয় না, চকচক করলে শোনা হয় না, চকচক করলে শোনা হয় না। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গুড। সেই তো সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তারপর দেখেন ভাইয়া পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড ইজ এ ড্যাশ সেন্টেন্স, অর্থাৎ এইটা কোন সেন্টেন্স? খেয়াল করছেন একটা লাইন, এখনো পর্যন্ত আমরা একটা লাইনেই আছি, মাত্র একটা লাইন, অথচ কতগুলো প্রশ্ন আসছে এ পর্যন্ত পরীক্ষায়। একটা লাইন অথচ কতগুলো প্রশ্ন, এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখে কে পারে? দ্রুত দ্রুত। এটা কোন ধরনের সেন্টেন্স হবে প্রিয় ভাই বোন আমার? কমপ্লেক্স হবে, কম্পাউন্ড হবে, কম্পাউন্ড কমপ্লেক্স হবে, নাকি সিম্পল হবে? দেখেন তার আগে আমি আপনাদের একটা বুদ্ধি শিখাই দিই। সিম্পল সেন্টেন্স মানে ভাইয়া একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব। ভার্ব বলতে আসলে ফাইনাইট ভার্ব হবে আর কি। তাহলে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। ওকে, কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে ভাইয়া 2টা সাবজেক্ট প্লাস 2টা ভার্ব, 2টা ভার্ব, এবং এখানে একটা থাকবে ভাইয়া সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, অথবা আমরা যদি আরো সহজ করে লিখি ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা থাকবে ভাইয়া ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, আর কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে ভাইয়া 2টা সাবজেক্ট 2টা ভার্ব, 2টা সাবজেক্ট 2টা ভার্ব, এবং কম্পাউন্ড সেন্টেন্সের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে 2টাই থাকবে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি আবার বলে দিচ্ছি, আজকের পর আশা করি জীবনে কোনোদিন ভুল হবে না, খুব খেয়াল করেন। সিম্পল সেন্টেন্স মানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, কমপ্লেক্স মানে 2টা সাবজেক্ট 2টা ফাইনাইট ভার্ব, তবে কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আর কম্পাউন্ড মানে হচ্ছে ভাই 2টা সাবজেক্ট, এখানেও 2টা সাবজেক্ট 2টা ভার্ব, তবে 2টাই হবে প্রিন্সিপাল ক্লজ, এপাশেও প্রিন্সিপাল ক্লজ এপাশেও প্রিন্সিপাল ক্লজ। এখন দেখি কে পারে, দ্রুত বলেন। সিম্পল সেন্টেন্স হবে স্যার, সিম্পল সেন্টেন্স। আপনাদের মাথা কি ঠিক আছে না আমার মাথা ঠিক আছে বলেন? হ্যাঁ, মাথা কি নষ্ট হয়ে গেছে বলেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার ফোনের জন্য হয়ে করছি, কখন দেখবো। বলেন কেমন আছেন? কমপ্লিট না? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। কত নিছে? 1,10,000। কত এটা মডেল? হ্যাঁ হ্যাঁ, সম্পদ, এক্স্যাক্টলি সম্পদ। সম্পদ করলে আজীবনের জন্য করা উচিত। আচ্ছা, তারপর খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কত একটা মজার ব্যাপার এখানে। এইটা অনেকে বলছেন সিম্পল সেন্টেন্স, কিন্তু প্রিয় ভাই বোন আমার এটা সিম্পল সেন্টেন্স না। কেন? কারণ হচ্ছে এখানে দেখেন একটা ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছেন, আবার এখানে একটা ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছেন, তাহলে এখানে 2টা ফাইনাইট ভার্ব আছে। আবার দেখেন অল, এই যে অল, এখানে এটা একটা সাবজেক্ট এবং আরেকটা সাবজেক্ট হচ্ছে দ্যাট, তার মানে এখানে এই দেখেন একটা সাবজেক্ট 2টা সাবজেক্ট, একটা ভার্ব 2টা ভার্ব, তার মানে 2টা সাবজেক্ট 2টা ভার্ব আছে। সো কোনোভাবে এটা সিম্পল সেন্টেন্স হইতে পারে না, সিম্পল সেন্টেন্স হওয়ার কোনো সুযোগ নাই, কারণ 2টা সাবজেক্ট 2টা ভার্ব আছে, 2টা সাবজেক্ট 2টা ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে এইখানে যেহেতু সিম্পল সেন্টেন্স হইতে পারে না, কম্পাউন্ড কমপ্লেক্সও হবে না। এখন কমপ্লেক্স না কম্পাউন্ড, প্রশ্ন হচ্ছে দেখেন এখানে অল, এইটা একটা বাক্য, অল ইজ নট গোল্ড। আমি একটু সহজ করে আরো সুন্দর করে লিখে দেখাই।
দেখেন অল ইজ নট গোল্ড এটা একটা বাক্য এবং দ্যাট গ্লিটার্স এটা একটা বাক্য বা ক্লজ। তাহলে একটা ক্লজ হচ্ছে অল ইজ নট গোল্ড, এটা হচ্ছে ভাইয়া এই বাক্যের প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট গ্লিটার্স এটা হচ্ছে ভাইয়া সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে যেখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট একটা প্রিন্সিপাল, একটা সাবঅর্ডিনেট একটা প্রিন্সিপাল, সেটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স এখনো ভুল করতেছেন, অনেকে বলতেছেন কম্পাউন্ড। না প্রিয় ভাই বোন আমার সোনামণিরা, এটা কম্পাউন্ড না, এটা কম্পাউন্ড না। কিভাবে বলেন? কমপ্লেক্স। তাহলে আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা সাবজেক্ট একটা ভার্ব, কম্পাউন্ড মানে হচ্ছে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, কমপ্লেক্সও মানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, আর সিম্পল হলে একটা সাবজেক্ট একটা ভার্ব। তো কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে আর একটা কি থাকবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আর এইখানে দুইটাই থাকবে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ প্লাস প্রিন্সিপাল ক্লজ। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে আর একটা প্রিন্সিপাল ক্লজ আছে। অর্থাৎ অল ইজ নট গুড এটা একটা প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন বাক্য, আর দ্যাট গ্লিটার্স এটা হচ্ছে ভাইয়া সাবঅর্ডিনেট ক্লজ। এই জন্য প্রিয় ভাই বোনেরা এটা হয়ে গেছে কমপ্লেক্স সেন্টেন্স। কি হয়ে গেছে বলেন? কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ। নিবন্ধ পরীক্ষায় অনেকবার আসছে, কিন্তু আমাদের বেশিরভাগ স্টুডেন্ট ভুল আনসার করে। কেউ বলে সিম্পল সেন্টেন্স, কেউ বলে স্যার কম্পাউন্ড, কেউ বলে কমপ্লেক্স, মানে উল্টাপাল্টা। বলেন আজকের পর জীবনে ভুল হবে? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সবার ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। পরেরটা দেখেন প্রিয় ভাই বোন আমার। না, একজনে বলছে স্যার সব প্রবাদ বাক্য কমপ্লেক্স সেন্টেন্স। না, কখনোই এমনটা হইতে পারে না। সব প্রবাদ বাক্য কমপ্লেক্স সেন্টেন্স হইতে পারে না। কেন? আমরা যদি বলি কথা টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, বলেন এটা কি কমপ্লেক্স সেন্টেন্স? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা কি কমপ্লেক্স সেন্টেন্স? সব প্রবাদ বাক্য কমপ্লেক্স সেন্টেন্স হবে এটা জরুরি না, এটা একদমই ভুল কথা। কেমন? তাহলে টাইম অ্যান্ড টাইড এটা হচ্ছে ভাইয়া এই বাক্যের সাবজেক্ট, আর ওয়েট হচ্ছে ভাইয়া এই বাক্যের ভার্ব। তাহলে এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। কোন সেন্টেন্স বলেন তো ভাইয়া? সিম্পল সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। তো সব প্রবাদ বাক্য যে কমপ্লেক্স হবে এটা জরুরি না। বলেন এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। গুড, ক্লিয়ার 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 ক্লিয়ার, এই তো ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। পরেরটা দেখেন ভাইয়া, আমরা কিন্তু এখনো একটা লাইনের মধ্যে আছি। এই একটা লাইন দিয়ে দেখেন কতগুলা প্রশ্ন। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে দ্যাট কি? দেখেন আমরা অল কি আমরা সেটা বললাম, অল এটা প্রোনাউন, আমরা দ্যাট কি আমরা বললাম দ্যাট প্রোনাউন, কিন্তু এখন আবার দ্যাট আসছে। এখন দ্যাটটা দিয়ে কি দিয়েছে দেখেন, এখন প্রোনাউনগুলা একটু মানে স্পেসিফাই করে দিয়েছে। এটা কি রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, নাকি ইনডেফিনিট প্রোনাউন, নাকি পার্সোনাল প্রোনাউন? বলেন। অল দ্যাট গ্লিটার্স, ক্লিয়ার? বলেন ক্লিয়ার? দ্রুত 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 বলেন, দেখি কে পারে। এইটা কে পারো চন্দ্র? দেখি কোন প্রোনাউন। দেখেন প্রিয় ভাই বোন আমার, এইখানে দিস এবং দ্যাট বেসিক্যালি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বেসিক্যালি হচ্ছে ভাই দিস এবং দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু আনফরচুনেটলি দেখেন তো অপশনে ডেমনস্ট্রেটিভ নাই। তার মানে এটা এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না। জন্মগতভাবে বা বাই ডিফল্ট এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু এই বাক্যে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না। কেন? কারণ এই বাক্যে এই দ্যাট প্রোনাউনটা এই অলের সাথে লিঙ্ক আপ করতেছে, এই অলের সাথে বা এই বাক্যের সাথে সে রিলেট করতেছে। তো যেই প্রোনাউন একটা বাক্যকে রিলেট করে অথবা একটা বাক্যকে সম্পর্কযুক্ত করে তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। তার মানে এখানে এটা কাজ করতেছে কি হিসাবে বলেন তো ভাইয়া? রিলেটিভ প্রোনাউন। গুড, অনেকেই পারছেন। সুলতানা নাদিরা হইছে, ইয়াসমিন হইছে, ইমরান হইছে, সাদ্দাম হইছে, থ্যাংক ইউ সো মাচ। অনেকেরই তো হইছে, আতাউল ভাই হইছে, গুড, মাহবুব ভাইয়ের হইছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভালোই পারেন মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ভালোই পারেন মাশাআল্লাহ, সবার হইছে আলহামদুলিল্লাহ, সবার হইছে, সবার হইছে। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আরেকটা প্রশ্ন দেখাই। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড হেয়ার দ্যাট, এটা আমরা পড়ে ফেললাম রিলেটিভ প্রোনাউন। এবার দেখেন এই যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড হেয়ার দ্যাট গ্লিটার্স, এটা কি হবে? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, দ্যাট গ্লিটার্স, এটা কোন ক্লজ হবে বলেন? অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, কোন ক্লজ হবে? দেখছেন কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়। জাস্ট একটা লাইন দিয়ে কি পরিমাণ প্রশ্ন এই পর্যন্ত পরীক্ষায় আসছে, এবং এই প্রশ্নগুলো আবার আসবে। যারা আজকের ক্লাসটা মন দিয়ে করতেছেন ইনশাআল্লাহ সামনে পরীক্ষা দেখবেন হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কোনো কারণে যারা ক্লাসটা দেখার পরও করছেন না, হয়তো কি বলে আপনি মিস করবেন। হ্যাঁ বলেন ক্লিয়ার?
এই তো গুড, এই তো আলহামদুলিল্লাহ। অ্যাডজেক্টিভ ক্লজ হবে নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, রিলেটিভ ক্লজ। বলেন দ্রুত দ্রুত দেখি কে পারে কে পারে কে পারে। আচ্ছা এখানে একটা বুদ্ধি শিখাই দিই প্রিয় ভাই বোন আমার। নাউন এর পরিবর্তে অথবা নাউনের জায়গায় যে ক্লজ বসে, খুব মনোযোগ প্লিজ, যে ক্লজ বসে তাকে নাউন ক্লজ বলে, মানে সেটা নাউন ক্লজ হবে আর কি, সেটা নাউন ক্লজ হবে, খুব মনোযোগ প্লিজ। তাহলে নাউনের পরিবর্তে অথবা নাউনের জায়গায় যে ক্লজ বসে সেটা নাউন ক্লজ হবে। ওকে ফাইন। ঠিক সেম অ্যাডজেক্টিভের জায়গায়, মানে অ্যাডজেক্টিভের পরিবর্তে অথবা অ্যাডজেক্টিভের জায়গায় যে ক্লজ বসে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে অথবা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। ঠিক সেম অ্যাডভার্বের জায়গায়, খুব মনোযোগ প্লিজ, অ্যাডভার্বের পরিবর্তে অথবা অ্যাডভার্বের জায়গায় যেই ক্লজ বসে সেই ক্লজকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে অথবা সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এবং মজার ব্যাপার হচ্ছে দেখেন, সাধারণত নাউন ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজকে বাক্য থেকে বাদ দেওয়া যায় না, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজকে সাধারণত, সবাই একটু লিখে রাখেন, সাধারণত, অসাধারণ অনেক কিছু থাকতে পারে, তবে সাধারণত বাক্য থেকে বাদ দেওয়া যায়, সবাই একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। অ্যাডজেক্টিভ ক্লজকে সাধারণত বাক্য থেকে বাদ দেওয়া যায়, সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। অ্যাডজেক্টিভ ক্লজকে সাধারণত বাক্য থেকে বাদ দেওয়া যায়, সবাই একটু লিখে রাখেন প্লিজ। অ্যাডজেক্টিভ ক্লজকে বাক্য থেকে বাদ দেওয়া যায়, অথবা নাউন বা প্রোনাউনকে যেই ক্লজ মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে দিচ্ছি, বাক্যে অ্যাডজেক্টিভ যেই কাজ করে, অ্যাডজেক্টিভ ফ্রেজ সেই কাজ করে, এবং অ্যাডজেক্টিভ ক্লজ সেই একই কাজ করে। খুব গুরুত্বপূর্ণ কথা, আমি জানি না আমার কথা বুঝতেছেন কিনা, খুব গুরুত্বপূর্ণ কথা প্লিজ। আমি আবার বলছি, বাক্যে অ্যাডজেক্টিভ যেই কাজ করে, অ্যাডজেক্টিভ ফ্রেজ সেই কাজ করে, অ্যাডজেক্টিভ ক্লজও একই কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাডজেক্টিভ কি কাজ করে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। ঠিক সেম অ্যাডজেক্টিভ ফ্রেজও নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, ঠিক সেম অ্যাডজেক্টিভ ক্লজও নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, এখানে দ্যাট গ্লিটার্স, এই দ্যাট গ্লিটার্স দিয়ে আসলে কাকে বোঝানো হচ্ছে বা কাকে মডিফাই করা হচ্ছে? ইয়েস, অলকে মডিফাই করা হচ্ছে। অল মানে এভরিথিং অথবা সবকিছু। দ্যাট গ্লিটার্স যেটা চকচক করে, সবকিছু যেটা চকচক করে, সবকিছু যেটা চকচক করে, সবকিছু যেটা চকচক করে, তার মানে অল দ্যাট গ্লিটার্স। তাহলে এখানে দ্যাট গ্লিটার্স অথবা দ্যাট গ্লিটার্স মানে হচ্ছে যেটা চকচক করে বা যাহা চকচক করে, এই বাক্যটা মডিফাই করতেছে অলকে। আর অল হচ্ছে ভাই এখানে প্রোনাউন, আর প্রোনাউনকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ ক্লজ, অথবা চাইলেই আমরা এই ক্লজটাকে বাক্য থেকে বাদ দিতে পারবো। দেখেন, বাক্য থেকে বাদ দিলে পরিপূর্ণ অর্থ, এই যে বাক্য থেকে বাদ দিতে পারবো। অল ইজ নট গোল্ড, সবকিছু শোনা না। ও সোনামণি, তোমার আশেপাশে যাহা দেখো সবকিছুই শোনো না, তোমার আশেপাশে যাহা দেখো সবকিছুই শোনা না অথবা স্মরণ না। এবার বলেন ক্লিয়ার কিনা? যারা বুঝতে পারছেন কমেন্টে লিখে যাবে বুঝছি আলহামদুলিল্লাহ অথবা ক্লিয়ার আলহামদুলিল্লাহ, দ্রুত। তাহলে অ্যাডজেক্টিভ যেই কাজ করে, অ্যাডজেক্টিভ ফ্রেজও সেই কাজ করে, অ্যাডজেক্টিভ ক্লজও একই কাজ করে। কি কাজ করে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। এক। দুই নম্বর কথা হচ্ছে, বাক্য থেকে অ্যাডজেক্টিভ ক্লজকে সাধারণত বাদ দেওয়া যায়, বাক্য থেকে অ্যাডজেক্টিভকেও বাদ দেওয়া যায়, অ্যাডজেক্টিভ ফ্রেজকেও বাদ দেওয়া যায়, অ্যাডজেক্টিভ ক্লজকেও বাক্য থেকে বাদ দেওয়া যায়। এবং অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজকে বাক্য থেকে বাদ দিলেও অর্থপূর্ণ বাক্য পাওয়া যায়। আমি যদি বলি অল ইজ নট গোল্ড, সবকিছুই স্বর্ণ না। এই আপনার আশেপাশে যা দেখেন সবকিছু কি স্বর্ণ? এটা কি স্বর্ণ? এটা কি স্বর্ণ? এটা কি স্বর্ণ? এটা কি স্বর্ণ? না, এটা কলম, এটা মোবাইল, এটা রিমোট। তাহলে সবকিছু স্বর্ণ না, সবকিছুই কি না? স্বর্ণ না। বলেন ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে যেই ক্লজকে বাক্য থেকে, মানে ছোট্ট একটা টেকনিক, যেই ক্লজকে বাক্য থেকে বাদ দেওয়া যায় সেটাই অ্যাডজেক্টিভ ক্লজ, এভাবে বলতে পারেন। অথবা নাউন বা প্রোনাউনকে যেই ক্লজ মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। ক্লিয়ার ইনশাআল্লাহ? বলেন ক্লিয়ার, দ্রুত দ্রুত। ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। এই তো ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। লুজাইনাতুল জান্নাত বুঝতে পেরেছে, মানসুরা বুঝতে পেরেছে, অনুপম ভাই বুঝতে পেরেছে, আমাদের মন পাখি বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ, গুড। তাহলে ছোট্ট দুইটা টেকনিক, সাধারণত নাউন বা প্রোনাউনকে যে ক্লজ মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, অথবা যে ক্লজকে বাক্য থেকে বাদ দেওয়া যায় সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে? ওকে, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এবার খেয়াল করে দেখেন, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। পরের প্রশ্নটা দেখেন, ওরে ভাই সাহেব, এখনো আমরা ওই
এখন আমরা এই বাক্যের মধ্যে আছি, খেয়াল করছেন? এই একটা লাইন দিয়ে কতগুলো প্রশ্ন আসছে, এখন আমরা এখানে রয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, অল আমরা শিখলাম আলহামদুলিল্লাহ, অল একটা প্রোনাউন, আমরা দ্যাট শিখলাম প্রোনাউন এবং এটা একটা রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, আমরা ইজ শিখলাম, ইজ একটা এখানে বি ভার্ব, নট এটা একটা অ্যাডভার্ব। প্রশ্ন হচ্ছে এইটা কি, গ্লিটার শব্দটা কি বলেন? গ্লিটার কি ভার্ব হবে নাকি নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি প্রোনাউন হবে? দেখেন জাস্ট একটা লাইন দিয়ে কতগুলো প্রশ্ন আসছে এই পর্যন্ত পরীক্ষায়। এগুলো কিন্তু আসা প্রশ্ন, আমি কিন্তু বানাই নাই, এই যে খুলনা ইউনিভার্সিটিতে আসছিল। তাই একটা লাইন দিয়ে কতগুলো প্রশ্ন আসছে, এই জন্যই এত চিল্লাচিল্লি করি যে ভাই ক্লাসগুলো করেন কারণ প্রত্যেকটা ক্লাস থেকে নতুন কিছু শেখার আছে, প্রত্যেকটা ক্লাস থেকে নতুন কিছু কি আছে বলেন তো ভাইয়া? শেখার আছে। বলেন এটাকে পারে দ্রুত দ্রুত। স্যার নাউন হবে, গুড, নাউন হবে। স্যার ভার্ব হবে, গুড। আচ্ছা, কেউ বলছেন নাউন হবে, আমাদের হোসেন ভাই বলছেন নাউন হবে, আমাদের নিরহারা পাখি বলছেন অ্যাডজেক্টিভ হবে, আমাদের সাকিব ভাই বলছেন ভার্ব হবে। হ্যাঁ, তাহলে বলেন আপনারা এমন কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত পচা কেন? কেউ বলতেছেন প্রোনাউন হবে, কেউ বলতেছেন অ্যাডজেক্টিভ হবে, কেউ বলতেছেন নাউন হবে, কেউ বলতেছেন ভার্ব হবে। আরে পাগলা, ওরে পাগলা, একটু আগে ভাই কিন্তু আপনাদেরকে বুঝাইছি যে অল ইজ নট গোল্ড, এটা একটা বাক্য। অল হচ্ছে ভাইয়া সাবজেক্ট, এখানে ইজ হচ্ছে ভাইয়া ভার্ব। এলে এটা একটা বাক্য, আবার এইটা একটা বাক্য বা ক্লজ। তাহলে ক্লজ বা বাক্য হইতে হলে কি লাগে বলেন? এইটা কিন্তু একটা ক্লজ বা বাক্য। একটু আগে বললাম এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে ক্লজ হইতে কি লাগে? একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে। সো দ্যাট হচ্ছে ভাই এখানে সাবজেক্ট এবং গ্লিটার হচ্ছে ভাই এখানে ভার্ব। এবং গ্লিটার্স মানে কি যেন বলেন তো ভাইয়া? গ্লিটার্স মানে হচ্ছে ভাইয়া চকচক করা, চকচক করা। গ্লিটার মানে হচ্ছে ভাইয়া চকচক করা। তাহলে কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব। হ্যাঁ, চুরি করা, চুরি করা। তারপরে বিশ্বাস করা, বিশ্বাস করা। তারপর হচ্ছে প্রতারণা করা। তাই না বলেন? চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, হ্যাঁ, চকচক করা। কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব। চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, হ্যাঁ, ঠকবাজি করা, চকচক করা। তাহলে এটা ভার্ব হবে। কেন? কারণ এটা সাবজেক্ট, এটা ভার্ব। এটা সাবজেক্ট, অল সাবজেক্ট ইজ ভার্ব। এটা একটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আবার এইটা একটা ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। তো ক্লজ তো সাবজেক্ট এবং ভার্ব ছাড়া তো ক্লজ হয় না। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে গ্লিটার সেখানে ভার্ব হবে, কি হবে? ভার্ব হবে। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? এই জন্য এত চিল্লাচিল্লি করে যাবে, ক্লাসগুলো করেন। যারা শেষ পর্যন্ত থাকবেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন, যেটা আপনার জীবনে অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। ক্লিয়ার 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 ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আমি আবার বুঝাচ্ছি, একজন বলছে আবার বোঝান। দেখেন ভাইয়া, এখানে দুইটা ক্লজ আছে। একটা ক্লজ হচ্ছে ভাইয়া এইটা, হ্যাঁ, এই যে এটা। আর একটা ক্লজ হচ্ছে ভাইয়া এটা। তাহলে একটা ক্লজ হচ্ছে অল ইজ নট গুড, এটা একটা ক্লজ। তাহলে অল হচ্ছে এখানে সাবজেক্ট এবং ইজ হচ্ছে একটা ভার্ব। কারণ একটা ক্লজ হওয়ার জন্য একটা সাবজেক্ট একটা ভার্ব লাগে। তাহলে অল সাবজেক্ট ইজ ভার্ব। আবার দেখেন এটা একটা ক্লজ, দ্যাট গ্লিটার্স, এটা একটা ক্লজ। তাহলে দ্যাট হচ্ছে এখানে ভাইয়া সাবজেক্ট এবং গ্লিটার্স হচ্ছে এখানে ভার্ব, গ্লিটার্স হচ্ছে এখানে ভার্ব। ঠিক আছে ইনশাআল্লাহ? ক্লিয়ার? এই তো ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলেন আমরা সামনে যাই ইনশাআল্লাহ। দেখছেন আবার এসে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা 16 সালে এবং মাউসির অফিস সহকারীতে আসছে 23 সালে। 23 সাল মানে কিন্তু 100 বছর আগে না, গত বছর আসছে। মানে একদম গরম গরম টাটকা প্রশ্ন। তাহলে কি আসছে ভাইয়া? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। একটা লাইন দিয়ে কতগুলো প্রশ্ন আসছে দেখছেন ভাইয়া? একটা লাইন দিয়ে কতগুলো প্রশ্ন আসছে। লাইন কিন্তু একটা, কিন্তু প্রশ্ন আসছে কতগুলো, খেয়াল করছেন ভাইয়া? দ্রুত দ্রুত বলেন কি হবে এটা? ভাই ইজ থাকার কারণ হচ্ছে ভাই অল আছে, অল থাকার কারণে ইজ হয়। হ্যাঁ, অল থাকার কারণে ইজ হয়, অল থাকার কারণে ইজ হয়, বুঝছেন? অল থাকার কারণে ইজ হয়। অল যদি কোনো বস্তুকে নির্দেশ করে সেক্ষেত্রে ভার্ব হিসেবে ইজ হয়। অল মেন আর মর্টেল, অল মেন আর মর্টেল। তাহলে অলের পরে এখানে ম্যান আছে এবং ম্যান হচ্ছে ভাইয়া ব্যক্তি। সো অল যদি ব্যক্তিকে বোঝায় প্রিয় ভাই বোন আমার, সো অলের পরে ভার্বটা আর হয়, অলের পরে ভার্বটা আর হয়। আর অল যদি বস্তুকে বোঝায় সেক্ষেত্রে ভার্বটা ইজ হয়। অল ইজ নট গোল্ড, অল ইজ নট গোল্ড, অর্থাৎ সব কিছুই স্বর্ণ না। সো এখানে অল দিয়ে বস্তু বোঝানো হচ্ছে, বস্তু, এই জন্য ভার্বটা ইজ হয়েছে। তাহলে অল দিয়ে ব্যক্তি বোঝালে ভার্বটা সাধারণত আর হয়, আর যদি অল দিয়ে বস্তু বোঝায় তাহলে ভার্বটা ইজ হবে। এটাই একটা লজিক। এই জন্য ভাইয়া অলের সাথে ইজ হয়েছে, বুঝছেন? একজন বলতেছে স্যার অলের সাথে ইজ কেন হইলো, বুঝছেন? ক্লিয়ার কিনা? আচ্ছা যাই হোক, এটা কি হবে দেখেন, এখানে বলতেছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে হুইচ করতে গেবেন, হুইচ কেন দিলেন? এটা কাটা। এখানে আপনি দ্যাট দিচ্ছেন, ভালো কথা। তাহলে দ্যাট হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, গ্লিটার হবে এখানে, সরি অ্যাস হবে। অ্যাস কেন দিলেন না? অ্যাস কেন দিলেন না? অ্যাস কেন দিলেন না? কারণ ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে দ্যাট গ্লিটার্স, খুব ভালো কথা। তাহলে এখানে অল কি ব্যক্তি না মানুষ, কে বলতে পারবেন? ব্যক্তি না বস্তু? অল দিয়ে এখানে বস্তু বোঝাচ্ছে।
অল দিয়ে এখানে বস্তু বোঝাচ্ছে, অল দিয়ে বস্তু বোঝাচ্ছে, তাহলে বস্তুর সাথে ভার্বটা কি আর হয় না? বস্তুর সাথে ভার্বটা ইজ হবে। অল দিয়ে বস্তু বোঝাইলে ভার্বটা ইজ হয়। একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আমার সাথে রাগ করবেন না প্লিজ প্রিয় ভাই বোন আমার, সবাই কষ্ট করে একটু লিখে রাখেন। অল দিয়ে ব্যক্তি বোঝাইলে ভার্বটা আর হয় সাধারণত, অল দিয়ে যদি বস্তু বোঝায় তাহলে সাধারণত ভার্বটা ইজ হয়। তাহলে খেয়াল করে দেখেন, অল তো এখানে বস্তু বোঝাচ্ছে যে সবকিছুই স্বর্ণ না, সবকিছু স্বর্ণ বলতে যে কাগজ কলম মানে ডট ডট ডট, তাহলে অলের সাথে এখানে আর হবে না। হ্যাঁ, তাহলে অল দ্যাট গ্লিটার্স, তাহলে অল দ্যাট গ্লিটার্স, অল ইজ নট গোল্ড। তাহলে আনসার হবে ডি, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এই তো, অল যদি ব্যক্তি বোঝায় তাহলে আর হয়, অল যদি বস্তু বোঝায় তাহলে ইজ হয়। বা অসাধারণ, আপনারা এত ভালো কেন বলেন? মানে আপনাদের ক্লাস নিতে এই জন্য সত্যি এত ভালো লাগে। আপনাদের সবচেয়ে বড় গুণ হচ্ছে আপনারা কথা শোনেন। এই যে লিখতে বলতে দেখেন সবাই লিখতেছে, অনেক ধন্যবাদ, আসলে আপনারা অনেক অসাধারণ মাশাআল্লাহ। আমি ভাগ্যবান যে আপনাদের মতো কি বলে আপনাদের মতো শিক্ষার্থী পেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুনেন না, পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, আমরা এটা পড়লাম অল প্রোনাউন, আমরা এটা পড়লাম অল প্রোনাউন মানে সরি দ্যাট প্রোনাউন এবং দ্যাট রিলেটিভ প্রোনাউন। আমরা এটাও পড়ে ফেলছি গ্লিটার্স কি, গ্লিটার্স হচ্ছে একটা ভার্ব। আমরা এটাও পড়ে ফেলছি ইজ কি, ইজ হচ্ছে ভাই একটা বি ভার্ব। আমরা এটাও পড়ে ফেলছি নট কি, নট হচ্ছে ভাই একটা অ্যাডভার্ব। নট কি ভাইয়া? অ্যাডভার্ব। ফাইনালি আমরা দেবো গোল্ড কি। গোল্ড কি ভাইয়া? গোল্ড কি দেখেন তো, কি কেউ পারেন নাকি? গোল্ড কি সোনামণিরা? দেখছেন কেমনে প্রশ্ন বানায়, লাইন একটা, অথচ কতগুলো প্রশ্ন, কতগুলো প্রশ্ন। স্যার আমার চাকরি হয়েছে ভূমি অফিসে। সজীব প্রিয়, আপনার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া, আপনার চাকরি জীবন যেন অনেক সুন্দর হয়, সৎ এবং নিষ্ঠার সাথে যেন আপনি চাকরি করতে পারেন, সেই দোয়া রইল। হ্যাঁ, চেষ্টা করবেন ইনশাল্লাহ ঘুষ টুস থেকে দূরে রাখার জন্য। যদিও আপনার হচ্ছে কি বলে এটাকে, ঘুষ হয়তো এমন পরিস্থিতির সম্মুখীন হবে আপনার ঘুষ আপনি মানে খাইতে হবে, চেষ্টা করবেন না খাওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা দেখেন তো কে পারেন, দ্রুত দ্রুত দ্রুত। এই তো গুড, ম্যাটেরিয়াল নাউন। ওরে ভাই সাহেব, আপনার তো অনেক স্মার্ট। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যেটা ধরা ছোঁয়া যায় না বাট ফিল করা যায়। প্রপার নাউন মানে যেই জিনিসের একটা নাম অথবা নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের নামকে প্রপার নাউন বলে। আর কমন নাউন মানে হচ্ছে ভাই যেই জিনিসের দুইটা নাম তাই কমন নাউন বলে। আর ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে ভাই যেটা দিয়ে কোনো কিছু বানানো হয়। এবং গোল্ড হচ্ছে ভাই ম্যাটেরিয়াল নাউন, কারণ গোল্ড সরাসরি ব্যবহার করা যায় না। যেই নাউনটা দ্বারা অথবা যে সকল নাউন সরাসরি আমরা ব্যবহার করি না বা ব্যবহার করা যায় না তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল শব্দের অর্থটা কি? ম্যাটেরিয়াল মানে হচ্ছে ভাইয়া উপাদান। ম্যাটেরিয়াল মানে কি ভাইয়া? উপাদান। এই জন্য ম্যাটেরিয়াল শব্দের মধ্যেই তার সংজ্ঞাটা লুকায়িত আছে। ম্যাটেরিয়াল মানে হচ্ছে উপাদান, তার মানে যেটা দিয়ে উপাদান মানে কি? উপাদান মানে কি? উপাদান মানে হচ্ছে যেটা দিয়ে কোনো কিছু বানানো হয়, যেটা দিয়ে কোনো কিছু বানানো হয়। গোল্ড চাইলেও আপনি সরাসরি সাধারণত ব্যবহার করতে পারবেন না। ধরেন আপনার একজন প্রিয় মানুষ বিদেশে থাকে, সো সে বিদেশ থেকে আসার সময় আপনার জন্য আধা কেজি করে 1 কেজি ওজনের 2টা স্বর্ণের বার নিয়ে আসলো। এই যে 500 গ্রাম করে, 500 গ্রাম করে ধরেন 1 কেজি ওজনের 2টা কি নিয়ে আসলো? স্বর্ণের বার। স্বর্ণের আসলে বার হয়, চাকা হয়। তো আপনি কি করলেন? বাবুগিরি দেখানোর জন্য এইখানে একটা আধা কেজি স্বর্ণের বার, এইখানে একটা আধা কেজি স্বর্ণের বার, মানে 2 কানে মিলে 1 কেজি স্বর্ণের বার আপনি পরে ভার্সিটিতে গেলেন। কান কি থাকবো না, ছিঁড়া পরে যাইব? এক্স্যাক্টলি। সো স্বর্ণ আসলে মানে গোল্ড আসলে সরাসরি আমরা ব্যবহার করতে পারি না, অর্থাৎ স্বর্ণের সাধারণত বার থাকে বা চাকা থাকে, এটা সরাসরি ব্যবহার করা যাবে না। সো স্বর্ণ দিয়ে বা গোল্ড দিয়ে কিছু একটা বানাইতে হয়, কানের দুল, নাকের ফুল অথবা রিং, আংটি, সামথিং এলস কিছু একটা বানাইতে হয়। তো যাই হোক, এই জন্য গোল্ড হচ্ছে ভাই ম্যাটেরিয়াল নাউন। আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল নাউন হচ্ছে ভাই ব্রিক। ব্রিক মানে হচ্ছে ভাই ইট। ইট আমরা সাধারণত সরাসরি ব্যবহার করি না, এটাতে বিল্ডিং বানাই, ব্রিজ বানাই, কালভার্ট বানাই, পুল, অনেক কিছু বানানো হয়। আরও কিছু গুরুত্বপূর্ণ নাউন হচ্ছে ভাই ওয়াটার। ওয়াটার আমাদের জীবনে অনেক কাজে অনেক কিছুর উপাদান হিসেবে ব্যবহৃত হয়। আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল নাউন হচ্ছে ভাই মিল্ক। আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল নাউন হচ্ছে ভাই আয়রন। লোহা আমরা সাধারণত সরাসরি ব্যবহার করি না বা করতে পারি না। লোহা দিয়ে চেয়ার বানাইতে হয়, টেবিল বানাইতে হয়, গ্রিল মানে কি বলে ওই জানালার গ্রিল বানাইতে হয়, অনেক কিছু বানাইতে হয় বা অনেক কিছু বানানো হয়। তারপর আরও একটা গুরুত্বপূর্ণ নাউন হচ্ছে ভাই উড। উড সাধারণত আমরা শরীরে ব্যবহার করতে পারি না বা করি না। উড দিয়ে আমরা চেয়ার বানাই, টেবিল বানাই, অনেক কিছু আমরা বানাই, আলমারি বানাই, সুটকেস বানাই, অনেক কিছু। তো এগুলো হচ্ছে ভাই ম্যাটেরিয়াল নাউন। উড, ওয়াটার, মিল্ক, আয়রন, গোল্ড, ব্রিক, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই পর্যন্ত এগুলো প্রচুর আসছে। আবার যদি পরীক্ষা আসে দেখবেন আল্লাহ কিন্তু এখান থেকেই মানে যা লিখছি এই কটার মধ্যে থেকে কমন পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়েল, গুড। ওয়েল একটা ম্যাটেরিয়াল নাউন। ওয়েল একটা ম্যাটেরিয়াল নাউন, গুড। এই তো এইগুলো হচ্ছে ভাই ম্যাটেরিয়াল নাউন। এগুলো প্রচুর ইম্পর্টেন্ট এবং এগুলো প্রচুর পরীক্ষা আসে। ক্লিয়ার সবার ক্লিয়ার। সিলভার, গুড। এই তো সিলভার। সল্ট, এই তো গুড। আপনি ভালোই তো পারেন মাশাআল্লাহ। সিলভার, গোল্ড, সল্ট, এগুলো সব ম্যাটেরিয়াল নাউন। পরের প্রশ্নটা দেখেন ভাইয়া, শত শত শিক্ষার্থীর বিভ্রান্তি যে প্রশ্ন নিয়ে, এক্স্যাক্টলি শত শত বললে ভুল হবে, হাজার হাজার বলা যেতে পারে অথবা লাখ লাখ শিক্ষার্থীর বিভ্রান্তি যে প্রশ্ন নিয়ে আমি একটু আপনাদের কি বলে মেধাটা আগে যাচাই করতে চাই, তারপর আমি বলে দেবো ইনশাল্লাহ। একটু বলেন প্রিয় ভাই বোন আমার, বোথ ফিমেল হার্ট ক্যান, ওকে। আচ্ছা এটা কি হবে? দ্রুত দ্রুত। আমি তোমার সাথে একমত নই।
এইটা যে পারেন আপনারা এবিসিডি লিখবেন না, এই প্রশ্নটাতে ভুল করে এবিসি লিখবেন না, আপনারা আনসার যেটা সেটা লিখবেন। এগ্রি হইলে এগ্রি লিখবেন, মানে আনসারটাই লিখবেন আর কি, কী হবে, অথবা অ্যাট ওয়ান আনসার কী হবে, ডিফার আনসার যেটা হবে সেটা লিখবেন, অথবা হার্ডলি প্লিজ আনসারটা লিখবেন মেহরবানি করে। এখানে এই প্রশ্নের উত্তরে এবিসি লিখবেন না, তাহলে আমি বুঝতে আমার কষ্ট হবে। আপনারা জাস্ট সরাসরি ওয়ার্ডটাই লিখবেন, কী হবে, এগ্রি হবে, অথবা অ্যাট ওয়ান হবে, ডিফার হবে, হার্ডলি হবে, কী হবে, দ্রুত এগ্রি হবে। গুড, এই তো ওমর ফারুক এগ্রি লিখেছেন, তৌহিদুর রহমান এগ্রি হবে, তৌহিদুর রহমান এগ্রি হবে, রুজি এগ্রি হবে, মোহাম্মদ আচ্ছা এগ্রি হবে। আমি তোমার সাথে একমত নই, কারণ এগ্রি মানে একমত হওয়া, এগ্রি মানে একমত হওয়া। গুড, রায়হান এগ্রি হবে, রুবিনা এগ্রি হবে লিখেছেন, আমাদের মিজানুর রহমান ভাই লিখেছেন এগ্রি হবে, মিরাজ ভাই লিখেছেন এগ্রি হবে, শরীফুল ভাই লিখেছেন এগ্রি হবে, সুমন মিয়া লিখেছেন এগ্রি হবে। আমি বললাম যে 99.99% স্টুডেন্ট এই প্রশ্নটা ভুল করে, তার প্রমাণ আপনারা নিজেরাই। 99.99% স্টুডেন্ট ভুল করে। একটু কষ্ট করে কমেন্টটা একটু দেখবেন মেহরবানি করে। আমার সাথে হয়তো যারা এতক্ষণ রাগ করেছেন যে স্যার কেন বারবার শেয়ার করতে বলে, আমি শুরু থেকে অনেকবার বলছিলাম কিন্তু ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। কেন শেয়ার করে রাখতে বলছি, জাস্ট এই প্রশ্নটার দিকে তাকায় একটু আপনি ফিল করেন। 99.99 স্টুডেন্ট ভুল করে, ইভেন যারা কমেন্ট করতেছে মোটামুটি সবার কমেন্ট ভুল হয়েছে, একজনও সঠিক উত্তর হয় নাই। ব্যাপারটা ভয়ঙ্কর না? আমি কিন্তু আগে লিখে রাখছিলাম ভাই, শত শত শিক্ষার্থী বিভ্রান্তি যে প্রশ্ন নিয়ে, শত শত না হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থীর বিভ্রান্তি যে প্রশ্ন নিয়ে। আলহামদুলিল্লাহ এত এত ভাই বোনদের মাঝখানে দুই একজন ভাই এত স্মার্ট, তারা কিন্তু সঠিক উত্তরটা দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ভাই এখানে এগ্রি হবে না, এগ্রি এখানে হবে না সোনামণি, এখানে এগ্রি হবে না, এগ্রি সবার আগে কাটা, এগ্রি সবার আগে কাটা। তাহলে ভাইয়া হ্যাঁ এখানে একটা ঝামেলা আছে বুঝছেন। বলেন ক্লাসটা কি শেয়ার করছেন, সত্যি করে বলেন তো। ওই আমি কিন্তু বারবার বলছিলাম ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করছেন? শুধু এই প্রশ্নটার জন্য হইলেও শেয়ার করে রাখা উচিত। দেখছেন, রাগ করবেন না আমার সাথে, আমি সরি, রাগ করবেন না। দেখেন আপনারা কমেন্ট দেখছেন তো, বেশিরভাগ স্টুডেন্ট এগ্রি লিখছে কিনা বলেন, ইভেন আপনিও এগ্রি লিখছেন কিনা, আপনিও এগ্রি লিখছেন, আপনার বন্ধু বান্ধবী মোটামুটি যারা ক্লাস দেখতেছে বেশিরভাগ স্টুডেন্ট এগ্রি লিখছে। কিন্তু এখানে এগ্রি হবে না, কেন হবে না সেটাও ব্যাখ্যা আছে, এবং কি হবে সেটারও ব্যাখ্যা আছে। এখানে আসলে ব্যাপারটা হচ্ছে আনসার হবে অ্যাট ওয়ান, এবং আলহামদুলিল্লাহ আমাদের অনেক কিছু ভাই বোন আছে যারা অনেক স্মার্ট, তাদের আনসারটা কিন্তু হয়েছে অ্যাট ওয়ান হবে। অ্যাট ওয়ান মানে ভাই একমত হওয়া, কারোর সাথে একমত হওয়া। তাহলে হি ইজ নট অ্যাট ওয়ান উইথ মি, অর্থাৎ সে আমার সাথে একমত না। তাহলে আই এম নট অ্যাট ওয়ান উইথ ইউ, আমি তোমার সাথে একমত না, আমি তোমার সাথে একমত না, আমি তোমার সাথে একমত না, মানে আমি আপনাদের সাথে একমত না। আপনারা যে সবাই বলছেন এখানে আনসার হবে এগ্রি, আমি আপনাদের সবার সাথে একমত না, আপনার সাথে সবার সাথে একমত না, আনসার এগ্রি হবে না। কেন হবে না? এখানে একটা কাহিনী আছে। দেখেন এগ্রি ভাইয়া একটা ট্রানজিটিভ ভার্ব, মজার ভার্ব হচ্ছে দেখেন, সরি ট্রানজিটিভ না, ওই যে এগ্রি হচ্ছে ভাইয়া এখানে একটা মূল ভার্ব, খুব খেয়াল করে দেখেন। আপনি এই যে এখানে এম নট দিচ্ছেন, এম নট দেওয়ার কারণে এগ্রি ভার্বটা প্যাসিভ হয়ে গেছে। কি হয়ে গেছে? প্যাসিভ। আপনি বললেন আমি, তাহলে যেই কাজটা সাবজেক্ট নিজে নিজে করতে পারে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়। তাহলে এখানে আপনি আমি তো একমত বা দ্বিমত পোষণ করতেই পারি তো, পারলে বাক্যটা প্যাসিভ হবে না, অ্যাক্টিভ হবে। তাহলে আপনি বলতে পারতেন আই ডু নট এগ্রি উইথ ইউ। এইটা যদি বলতেন ভাইয়া, এটা শতভাগ শুদ্ধ। আপনি কেন বললেন আই এম নট এগ্রি? এমন কিছু এই পৃথিবীতে নাই। আচ্ছা আমি জাস্ট একটা উদাহরণ দিই, আপনি কি এভাবে বলতে পারবেন আই এম নট? দেখেন জাস্ট অন্য একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। আই এম নট গো উইথ ইউ, আমি তোমার সাথে যাবো না, এটা বলা যাবে? আই এম নট গো বলা যাবে? ব্যাপারটা বুঝেন, একটু বুদ্ধি খাটান। আই এম নট গো বলা যাবে? আই এম নট কাম এমন বলা যাবে? আপনি বলতে পারেন আই ডু নট গো, আই ডু নট কাম, কিন্তু আই এম নট গো এমন বলা যায় না, এমন বাক্য এই পৃথিবীতে নাই। ঠিক আছে? তো সেই দৃষ্টিকোণ থেকে প্রিয় ভাই বোন আমার, এগ্রি ভার্বের সাথে আপনি বিভার্ব দিতে পারবেন না, এগ্রিকে আপনি প্যাসিভ বানাতে পারবেন না। আপনি বলতে পারবেন আই ডু নট এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত না, এইটা শুদ্ধ। কিন্তু আই এম নট এগ্রি এমন বাক্য এই পৃথিবীতে নাই। যাই হোক, অথবা আপনি বলতে পারেন হি, থার্ড পারসন সিঙ্গুলার সাথে ভার্বের সাথে অ্যাস দিতে হবে, ডাজ নট এগ্রি উইথ ইউ, সে তোমার সাথে একমত না। তাহলে আই ডু নট এগ্রি উইথ ইউ অথবা হি ডাজ নট এগ্রি উইথ ইউ, এইটা শতভাগ শুদ্ধ। অথবা আপনি চাইলে বলতে পারেন আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ, এটাও বলতে পারেন। অথবা হি এগ্রি উইথ ইউ, হি এগ্রি, তখন আবার অ্যাড দিতে হবে, এগ্রি উইথ ইউ। বুঝছেন কিনা একটু বলতে হবে, আর কিছু দরকার নেই আমার। আমি জাস্ট আজকের ক্লাস দেখা আপনার সার্থক না অসার্থক এটা একটু জানতে চাচ্ছি।
বাট মানে আজকের ক্লাস দেখাটা কি, বা আজকে যে ক্লাসে আসছেন, বা আজকে যে ক্লাসটা দেখতেছেন, বা সময়টা এখানে ইনভেস্ট করলেন, এটা সার্থক কিনা একটু আমাকে কমেন্টে বলেন তো প্লিজ। আজকের ক্লাস দেখে কি আপনি সার্থক, আপনি কি সার্থক, আপনি কি ভালো কাজ করছেন না বোকামি করছেন, প্লিজ একটু দ্রুত বলেন। তাহলে খেয়াল করছেন, আমরা বেশিরভাগ স্টুডেন্ট কি এখানে মোটামুটি যারাই আনসার করছেন দেখেন মোটামুটি সবাই কিন্তু এগ্রি আনসার করছেন, কিন্তু এখানে এগ্রি হবে না কেন? ওই অনেকটা এমন, যেমন আই এম নট গো, আই এম নট কাম এমন বলা যায় না, আই ডু নট গো, আই ডু নট কাম, আই ডু নট লাভ এমন বলা যায়, ঠিক সেম আই ডু নট এগ্রি, হি ডাজ নট এগ্রি এমন বলা যায়, অথবা আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত, অথবা হি এগ্রিজ উইথ ইউ, সে তোমার সাথে একমত। বলেন আজকের ক্লাস দেখা কি সার্থক? খুশি খুশি ওই প্রিয় ভাই বোন আমার, বলেন আজকের ক্লাস দেখা কি সার্থক? বলেন তাড়াতাড়ি বলেন, আজকের ক্লাস দেখা কি সার্থক? সময়টাই কাজে লাগছে, ধন্য আপনি, খুশি খুশি। এই জন্য বলছি ভাই ক্লাসটা শেয়ার করেন, শেয়ার করেন, শেয়ার করেন। হ্যাঁ বলেন, হ্যাঁ সার্থক, আজকের ক্লাস দেখা সার্থক। হ্যাঁ আজকের প্রথম ফুল ক্লাস করেছি, সত্যি অনেক কিছু শিখলাম, থ্যাংক ইউ সো মাচ। সার্থক সার্থক, এই তো গুড সার্থক। রাগ করবেন না, এই জন্যই কিন্তু ভাই শুরুতে বলছিলাম যে ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে বিশ্বাস করেন যতগুলো প্রশ্ন নিয়েছি, অনেক গবেষণা করে নিয়েছি, সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট, অনেকবার আসছে এবং অনেক মানে সামনে আবার আসবে ইনশাল্লাহ, একবার না সামনে অনেকবার আসবে ইনশাল্লাহ। এই প্রশ্নগুলো সামনে আরো অনেকবার আসবে ইনশাল্লাহ। আজকে এই প্রশ্ন নিয়ে অনেক আপনাদের বিভ্রান্তি ছিল, আপনাদের কি দ্বন্দ্ব ছিল, কনফিউশন ছিল, সব সবাই তো করেছে ভালো। জি স্যার, অসাধারণ ক্লাস স্যার, অধিকাংশই নতুন জানলাম। আচ্ছা প্রতিদিন আমরা স্যার একটা আপনাদেরকে বলি, আমরা প্রতিদিন এরকম প্রশ্ন সলভ ক্লাস রাখবো রাত 10টায়। এখন থেকে কত? এখন থেকে কবে? এখন থেকে কিন্তু রাত 10টা হবে নিয়মিত ক্লাস, প্রতিদিন কোনো মিস হবে না। আমরা এখন থেকে প্রতিদিন লিখে দিলাম যে রাত 10টা ইনশাআল্লাহ। এছাড়া অন্যান্য টাইমও কিন্তু আমাদের ফ্রি ক্লাসগুলো, কিন্তু 10টা এরকম মজার ক্লাস পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ 10টায় শুধু বিগত সালের প্রশ্ন সলভ হবে, কারণ কি আমাদের জব সলিউশন যারা পড়ি তারা যে কোনো চাকরি পরীক্ষায় হুবহু কমন পাই, এটা নিশ্চিত থাকেন। দেখবেন যে আমরা প্রতিদিন কোনো কোনো সাবজেক্টের রাত 10টায় ক্লাস পাবেনই আপনারা ইনশাআল্লাহ। অর্থাৎ আপনারা যেখানে থাকেন না কেন, আপনি জানেন যে জব মেডিসিনে আজকে রাত 10টায় কি হবে, আলিফ লাইলা হবে, আগে কিন্তু আমরা দেখতাম শুক্রবার দিন। আরে আপনারা দেখো তো ছোটবেলায় মাইরো হইছি। তো এরকম মনে করো রাত 10টা এখন থেকে আপনারা সবাই রেডি থাকবেন যে রাত 10টা, আজকে 9:30 হলো, ইনশাআল্লাহ আগামীকাল আমার সাথে ক্লাসটা হবে। আমি আগামীকাল রাত 10টায় নেব, ঠিক আছে? আগামীকাল রেডি থাকবেন রাত 10টায়। এখন থেকে নিয়মিত সবাই লিখে রাখেন খাতায় যে রাত 10টা মানেই জব মেডিসিন, রাত 10টা মানে কি জব মেডিসিনের ফ্রি ক্লাস হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সবাই বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গুড 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 গুড। এখন দেখেন, হ্যাঁ স্যার আমিও প্রতিদিন রাত 10টার জন্য অপেক্ষা করবো, গুড। সবাই রাত 10টা পর্যন্ত অপেক্ষা করবেন, গুড 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 গুড। রাত 10টা, রাত 10টায় কেমন ভালো হবে না? হ্যাঁ গুড। এখন দেখেন, ধন্যবাদ স্যার সেতু সরকার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। এভাবে কিন্তু আমরা আমাদের পেট বেঁচে পড়িয়ে থাকি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন আমার, আপনারা কিন্তু অনেকদিন ধরেই কি বলে অনেক ভাই বোন মানে শত শত ভাই বোনদের অনুরোধ, স্যার একদম বেসিক থেকে ইংরেজি কোর্স শুরু করেন না স্যার, একদম বেসিক থেকে বাংলা কোর্স শুরু করেন না স্যার। তো আপনাদের অনুরোধে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছি একদম বেসিক থেকে বা শূন্য থেকে বাংলা ইংরেজি জিকে ম্যাথ পরিপূর্ণ কোর্স 10 থেকে 20 গ্রেড প্রাইমারি নিব। হ্যাঁ 9টার পেইড বেজে ক্লাস আমাদের চলবে। হ্যাঁ এটা তো চলবে, 9টার বেস ওটা তো চলবে পেইড বেজ। যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট তারা তো 9টায় করবেনই, আর 10টায় কি করবেন? 10টা হলো ফ্রি ক্লাস, অর্থাৎ বিগত সালে প্রশ্ন সলভ, অর্থাৎ 9টায় তো করবেনই আপনারা। পেইড বেজ যারা আছে 9টায় তারা তো করবেনই, কোনো সমস্যা নাই। হ্যাঁ এভাবে কিন্তু ভাইয়া আমরা আমাদের পেইড বেসে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে পড়িয়ে থাকি। আমাদের ফ্রি ক্লাসে এমসিকিউ পড়ানো হয়, কিন্তু পেইড বেসে কিন্তু একদম বেসিক থেকে পড়ানো হয়। দেখেন আমরা জাস্ট একটু একটু বেসিক। আজকে রেলের প্রশ্ন সমাধান দিলেন না, আসলে আমি একটু বাইরে ছিলাম তো ঢাকার, সমস্যা নাই, আগামীকাল আমি সলভ করে দেবো। আগামীকাল সব দিয়ে দেবো সলভ করে। আগামীকাল টেনশন নিয়ে না, আগামীকাল রাত 10টায় সব পাবেন। হ্যাঁ এক্স্যাক্টলি। দেখেন আমরা আমাদের ফ্রি ক্লাসে তো আসলে খন্ড খন্ড একটু একটু বেসিক পড়ানো হয়, কিন্তু আমাদের পেইড বেসে স্যার এনটিএস এর ক্লাস কবে হবে খেয়াল করেন। এনটিএস এর ক্লাস রাত 9টার বেজে ওটা চলবে ইনশাআল্লাহ। ওটা রাত 9টার বেজে হবে, তবে ওটা 1 ঘন্টা করে দিবে। এখন থেকে অনলাইন ক্লাস রাত 9টায় 1 ঘন্টা করে দিব, অর্থাৎ একটা টপিক 2টা ভাগ করে দেবো আপনাদের, কোনো টেনশন নিয়েন না। হ্যাঁ কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। নাসির স্যার ভালো আছেন? হ্যাঁ 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 স্যার, স্যার আমরা পেইড বেজে আসি, ফ্রি ক্লাস কেমনে? কেন সমস্যা কি? 9টায় করবা, তোমাদের ক্লাস তো 9টায়। খেয়াল করেন আমাদের পেইড বেজের ক্লাস একটু বুঝাই দিচ্ছি আমি। এই যে পেইড বেজ যারা ভর্তি আছেন, পেইড বেজ কয়টায়? পেইড বেজ হলো পেইড বেজ কয়টায়? 9টা। তা 9টায় ক্লাস করবেন। আবার ফ্রি ক্লাস কয়টায়? ফ্রি ক্লাস 10টা। আর এইটা ক্লাস হবে 1 ঘন্টা, এই ক্লাসটা দেবো আমরা 1 ঘন্টা।
অর্থাৎ সপ্তাহে 6 দিনই একদম ক্লাস দেবো, সপ্তাহে 6 দিনই ক্লাস রাখবো। আর 1 ঘন্টা ক্লাসটা রাখলে আপনাদের অনেক সুবিধা হবে। 1 ঘন্টা কিবার ক্লিয়ার? রাত 9টা বাজে ক্লাস 1 ঘন্টা করে দেবো, অর্থাৎ সপ্তাহে 6 দিন ক্লাস রেখে দেবো এখন থেকে, কারণ ফ্রি ক্লাসটা দরকার আছে সবাই নিয়মিত। রাত 10টার পরে দিলে আবার হচ্ছে না। ইউনিয়ন সমাজকর্মীর ক্লাস কি হয়? হ্যাঁ, ইউনিয়ন সমাজকর্মীর ক্লাস রাত 9টায়। স্যার আপনাদের কি জব সলিউশন বই আছে? আমরা যা পড়াই এটাই তো জব সলিউশন স্যার। রেলের মোটিভেশন মাস্টার পোস্টার সব দিন আচ্ছা, আগামীকাল দিয়ে দেবেন, টেনশন নিয়ে না স্যার। ইংলিশের আলাদা একটি কোর্স করেন, একই তো। খাদ্যের পরীক্ষা ঈদের পরে হবে, একটু খেয়াল করেন। এখন দেখেন আপনারা যারা যারা পরীক্ষা দেবেন, এই যে খাদ্য অধিদপ্তর, সামনে যে চাকরি পরীক্ষাগুলো আসতেছে খাদ্য অধিদপ্তর। এবার দেখেন ভূমি মন্ত্রণালয়, এই পরীক্ষাগুলোর সামনে। রেলওয়ে সব পরীক্ষা কিন্তু আজকে হয় না, আরো কিন্তু আছে রেলওয়ে পরীক্ষা, রেলওয়ে। এরপর দেখেন উপজেলা সমাজকর্মী, এই যে দেখেন এই কয়েকটা চাকরি পরীক্ষা সামনে আপনাদের ওয়েট করতেছে। তো এইগুলো যারা অ্যাপ্লাই করেছেন, তারা যে পোস্টে অ্যাপ্লাই করেছেন তারা আমাদের কোর্সে ভর্তি হন, কোনো টেনশন নিয়ে না, নিশ্চিত প্রশ্ন কমন পাবেন সব প্রশ্ন। স্যার ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য আলাদা কোর্স আছে? হ্যাঁ, ইউনিয়ন সমাজকর্মী পদের যে আছে উপজেলা সমাজকর্মী অথবা ইউনিয়ন সমাজকর্মী একই জিনিস। ইউনিয়ন সমাজকর্মী এটার জন্য যদি কোর্স ফি, এটার জন্য ভাইয়া কোর্স ফি আমাদের অফার দিয়েছিলাম 1550 টাকা, আজকে 1650 টাকা দিয়ে 1650 টাকা দিয়ে দিব। এটা 1550 টাকায় রেখে দিয়ে, এটা আর বাড়াইলাম না। ইউনিয়ন সমাজকর্মী 1550 টাকায় কিন্তু কোর্স ফি, ঠিক আছে। আর খাদ্য অধিদপ্তর, ভূমি মন্ত্রণালয়, রেলওয়ে, অন্য মন্ত্রণালয় যে কোর্সগুলো আছে এই কোর্সগুলো, এটা হলো 1650 টাকা। 1650 টাকা ক্লিয়ার? সিলেটে আমাদের কোনো শাখা নাই স্যার। আমি ভর্তির পেইড করেছি কিন্তু ক্লাস পাচ্ছি না কেন? আপনি অফিসিয়াল নাম্বার একটা কল দেন, ঠিক আছে। আমিনুল ইসলাম, ঈশান নামাজ আদায় করার পর 9টা পার হয়ে যায়, যাক না, সমস্যা কি? আপনি তারপরে এসে যোগদান করেন, সমস্যা তো নাই, ঠিক আছে। কিন্তু ক্লাসটা 9টাই হবে। আচ্ছা যাই হোক, এই ব্যাচে ক্লাস 9টা। আমাদের ব্যাচ কখন ব্যাচ টাইম খেয়াল করেন যে আমাদের এই ইউনিয়ন সমাজকর্মী এটা সকাল 9টায়, আপনি সকাল 9টায় করতে পারেন, সকাল 9টা। আগামীকাল সকাল 9টায় আমার সাথে ক্লাস হবে। এই ইউনিয়ন সমাজকর্মী পদে যারা আছেন সকাল 9টায় আগামীকাল আমার সাথে ক্লাস হবে। তো সকাল 9টায় করতে পারবেন, আবার রাত 9টার ব্যাচে ভর্তি হতে পারবেন, 2টা ব্যাচে আপনারা ভর্তি হতে পারবেন। ওকে, সকাল 9টা। আর এই ব্যাচগুলোও খাদ্য অধিদপ্তর, ভূমি মন্ত্রণালয়, রেলওয়ে, এগুলোও সকাল 9টায় করতে পারবেন এবং রাত 9টায় করতে পারবেন। আর সন্ধ্যা 7টায় করতে পারবেন, সন্ধ্যা 7টা। স্যার প্রাইমারি সার্কুলার, স্যার হাইলাইটস কবে পাবো? হাইলাইটস তো পাঠাই দিচ্ছি। হাইলাইটস কে বলছে পান? হাইলাইটস পান না কেন আপনি? আমরা এইগুলার হাইলাইটস, সবগুলো হাইলাইটস তো পাঠাই দিই, 2 দিনের ভিতরে হাইলাইটস পাবেন। কেউ হাইলাইটস না পারলে আমাদের অফিসিয়াল নাম্বার প্রতিদিন সকাল 10টা থেকে রাত সন্ধ্যা 6টার মধ্যে কল দিবেন। এই যে 01939 96 46 23, যারা হাইলাইটস পাবেন না এই নাম্বারে কল দিবেন, ঠিক আছে। এটিও লাইভ ক্লাস কখন নেবেন? আগামীকাল নিয়ে নেবেন এটিও লাইভ ক্লাস, টেনশন নিয়েন না। আর এটিও তো যারা ভর্তি হবেন তাদেরও রাত 9টা, সন্ধ্যা 7টা, হয় সকাল 9টা আপনাদের ক্লাস করবে। এটিও থানা শিক্ষা অফিসার যারা পরীক্ষা দিবেন, খেয়াল করেন থানা শিক্ষা অফিসার। এই অনেকেই কিন্তু এটা অনেকে বুঝতেছেন না, অনেকে শুধু আমার কাছে ফোন দেন। থানা শিক্ষা অফিসার এই পদে শুধু কারা অ্যাপ্লাই করতে পারবেন? যারা প্রাইমারিতে চাকরি করেন, যারা, তারাই অ্যাপ্লাই করেন, আদারওয়াইজ কেউ কিন্তু পারবেন না। এখানে কিন্তু আপনাকে অবশ্যই কি করতে হবে? প্রাইমারি স্কুলে শিক্ষকতা করা, অর্থাৎ যারা এখন রানিং প্রাইমারি স্কুলের টিচার তারা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। এছাড়া কিন্তু কেউ এইসব অ্যাপ্লাই করেন না, শুধু টাকা যাবে আর ভর্তিও হইয়েন না, ঠিক আছে। তারা এটা করেন এবং খুবই ভালো হবে, কারণ আপনারা অনেক পড়াশোনা কিন্তু ভুলে গেছেন। প্রাইমারি আর বয়স চেয়েছে কিন্তু 45 বছর কিন্তু বয়স চেয়েছে। দেখেন অনেক বয়স চাইলে কি হবে? গোল দিতে পারবে কারা? যারা 2 বছর চাকরি করছেন ওখানে প্রাইমারিতে, যারা বিসিএস এর পড়াশোনার সাথে রিলেটেড, তাদেরাই এই পরীক্ষাটা টিকবে এবং তাদেরই চাকরি হবে। ওই মনে করেন 40-এর উপর যাদের বয়স হয়েছে না, তারা জীবনও টিকবো না, কারণ তাদের মাথায় ওই মেধায় এখন আর নাই, তারা বুড়াদুরা হয়ে গেছে। এই বুড়াদুরাদের চাকরি এখন আর হইতো না। তা মনে করেন যাদের 40-এর নিচে যাদের এইজ আছে তাদের চাকরিটা হবে, কারণ তাদের পড়াশোনার স্পিড আছে, এটা কিন্তু একটা প্রিলি পরীক্ষা হবে, প্রিলি পরে তারপর কিন্তু লিখিত পরীক্ষা হবে। তো এইটার জন্য কোর্স ফি কিন্তু 1650 টাকা। এটার জন্য কোর্স ফি কত? এটাও কিন্তু 1650 টাকা। আর এর সাথে পড়াশোনার জন্য যে বই লাগবে এই বই আমরা কুরিয়ারে পাঠাই দিব, ক্লিয়ার?
স্বাস্থ্য সহকারীর জন্য 19তম নিবন্ধন হাইলাইটস কবে পাঠাবেন? 19তম নিবন্ধন হাইলাইটস পাবেন সামনের মাসের প্রথম সপ্তাহে। স্যার মাত্র বইগুলো পেলাম, ধন্যবাদ স্যার। এই যে দেখেন মিথুন বারে মিথু তো পাইছে, দেখছেন স্যার। আমি আপনাদের সবগুলো ক্লাস করতে চাই, কারণ আপনাদের ক্লাসগুলো অনেক ভালো লাগে। আব্দুর রাজ্জাক, কোনো সমস্যা নাই, ক্লাসগুলো করেন, আমাদের কোর্সে ভর্তি হয়। 19তম শিক্ষক নিবন্ধন কোর্স ফি কত? এই যে দেখেন, এটা কত? 19তম শিক্ষক নিবন্ধন, 19তম শিক্ষক নিবন্ধন। এই 19তম শিক্ষক নিবন্ধন কোর্স, 19তম শিক্ষক নিবন্ধন কোর্স, এইটা কিন্তু এটাও কিন্তু আমি আপনাদেরকে 1650 টাকা করে দিছি। অনেক কমাই দিছে, আর্থিক সমস্যা। প্রত্যেকটা আমাদের কোর্সে অনেকে বলে স্যার একটু কমান, বেকার ভাই, এরপর যদি কমাই তাহলে বই আমরা দিতে পারবো না। এটার জন্য আমরা 4টা বই দিতেছি, নতুন একদম লেটেস্ট বই। আমরা পুরাতন বই এখন আর পাঠাই না, এজন্য আমরা কিন্তু এই নিবন্ধনের নতুন বই আমরা প্রেসে পাঠাচ্ছি। আগামী 1 সপ্তাহের ভিতরে নতুন বই 4টা বই আপনাদেরকে আমরা দিয়ে দেবো, 4টা বই একদম নতুন। আমরা জিকের পার্টটা একটু রিভাইজ দিতেছি, জিকে পার্টটা রিভাইজ দিতেছি। আর এবার কি করতেছি, নতুন যে পাঠ্যপুস্তক বোর্ড বই আছে এটা কিন্তু বাংলাটা আবার চেঞ্জ করছে, তাই কিছুটা বাংলা কিছু গদ্যপত্র অ্যাড করেছে, ওগুলো আমরা এখন নতুন হাইলাইটসের ভিতরে অ্যাড করে দিচ্ছি। এর ভিতরে বিসিএস এরগুলো অ্যাড করে দিচ্ছি, প্রাইমারি পরীক্ষা অ্যাড করে দিচ্ছি, নতুন যে নিবন্ধন পরীক্ষাগুলো হলো 18তম, এগুলো প্রশ্ন আমরা অ্যাড করে দিচ্ছি। যে কারণে একটু সময় লাগতেছে, 1 সপ্তাহ লাগবে, বেশি লাগবে না। 1 সপ্তাহের ভিতরে আপনার এইটার হাইলাইটস আপনার 4টা বই কুরিয়ারে পেয়ে যাবেন। আর এই 1650 টাকায় কিন্তু এরপর আর কোনো কুরিয়ার চার্জও আপনাদের দিতে হবে না। আর বইয়ের জন্য আলাদা 1000 বা 1200 টাকা দিতে হবে না, একদম বই কিন্তু ফ্রি। ওকে, দেখি স্যার আমি শুধু গণিতের জন্য ভর্তি হতে চাই, আমার করণীয় কি? ভাইয়া শুধু গণিত বা বাংলা এরকম না, আমরা যে কয়টা টাকা নিই, আপনি যদি মনে করেন গণিত কোর্স করেন বাংলাদেশে কারো কাছে অনলাইনে, এর চেয়ে বেশি নিবে। আমি দেখেছি অনেকে গণিত কোর্স করায় 2000 টাকা দিয়ে, আর আপনি এই টাকার ভিতরে বাংলা করতেছেন, গণিত করতেছেন, জিকে করতেছেন, দৈনন্দিন বিজ্ঞান করতেছেন, আইসিটি করতেছেন, সবগুলো এর ভিতরে, এবং বইও পাচ্ছেন ফ্রি, সবই তো দিয়ে দিচ্ছি আমরা, তাই না? এই যে দেখেন বই, এই যে বইগুলো তো আমার কাছে এখানে আছে, দেখেন এই যে বইগুলো, এই যে দেখেন বইগুলো তো আমার কাছে আছে, 4টা বই, এই তো এগুলো আছে, এগুলো তো আমরা পিডিএফ না, ডাইরেক্ট বই তো কুরিয়ারে আমরা পাঠিয়ে দিই, তাই না? এরকম। তা 19তম নিবন্ধন কোর্স এত টাকা। এরপর দেখেন যারা প্রাইমারি অ্যাডভান্স, প্রাইমারি কোর্স, প্রাইমারি অ্যাডভান্স কোর্স যারা ভর্তি হবেন, এটাও আমরা করে দিচ্ছি 1650 টাকা। এটার সাথেও কিন্তু বই পাবেন, বাজারে কোনো গাইড বই একটা কিনতে হবে না ভাই। প্রাইমারি একটা গাইড বই যদি কিনেন তাও 800 টাকা লাগবে, আর আমাদের এখান থেকে কোনো গাইড বই লাগবে না, আমরা সব কিছু আমরা দিয়ে দেবো আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে। প্রাইমারি অ্যাডভান্স কোর্সটা এটাও 1650 টাকা, ঠিক আছে? এটাও প্রাইমারির যে নতুন যে বই, এটাও 1 সপ্তাহের ভিতরে পাবেন, সব 1 সপ্তাহের ভিতরে পাবেন। এরপর দেখি স্যার 19তম শিক্ষক নিবন্ধন কোর্স কবে শুরু হবে? কোর্স শুরু হয়ে গেছে ভাইয়া, কোর্স শুরু হয়ে গেছে, আজকে রাতেই কিন্তু ক্লাস হলো, ঠিক আছে? আগামীকাল আবার ক্লাস আছে আমার সাথে, এই যে প্রাইমারি ব্যাচের ক্লাস, 19তম নিবন্ধন ব্যাচের ক্লাস, আগামীকাল আমার সাথে আবার ক্লাস হবে, অর্থাৎ আমার সাথে ক্লাস 2 নম্বর লেকচার চলবে, বাংলা 2 নম্বর লেকচার চলবে। এটারও আগামীকাল আমার সাথে ক্লাস আছে, এটারও আগামীকাল ক্লাস, এটারও আগামীকাল আমার সাথে ক্লাস আছে। স্যার সমাজকর্মী পরীক্ষার জন্য 11 থেকে 20তম গ্রেডের কোর্স করলে হবে না? হ্যাঁ হবে। যারা 11 থেকে 20তম গ্রেডের কোর্সে আমাদের ভর্তি আছেন, তাদের নতুন করে আর ইউনিয়ন সমাজকর্মী পদে ভর্তি হওয়ার দরকার নেই, বেঁচে গেছেন। তারা শুধু আমাদের হাইলাইটস পড়েন আর ক্লাস করেন। আচ্ছা দেখি 10 থেকে 20তম গ্রেডে হাইলাইটস পাইনি, যারা 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হয়েছেন কিন্তু হাইলাইটস পান নাই, তারা এই নাম্বারে কল দিবেন 0193939394623। এখানে কমেন্ট করার কোনো দরকার নেই, আগামীকাল কল দিবেন। স্যার আমি এটিও কোর্সে ভর্তি হতে চাই, সাথে কি আছে? এটিও কোর্সের সাথে 4টা বই, এটিও কোর্সে ভর্তি হবে, সাথে 4টা বই আছে, 4টা বই, বাজারে কোনো গাইড বই কিনতে হবে না। স্যার বরিশাল শাখায় আপনারা কি করে চলে, কি বা আপনারা কি করে চলে গেলেন? এ আমার কেমন কথা, বরিশাল আপনারা কি করে চলে গেলেন, কি করে গেছি আবার? প্রাইমারি কোর্স কবে শুরু হবে? আগামীকাল। প্রাইমারি কোর্স আগামীকাল, প্রাইমারি কোর্স আগামীকাল। স্যার আমি অনার্স ফার্স্ট ইয়ারে, আমি বিসিএস প্রিপারেশন কেমনে নিব? আচ্ছা আব্দুল্লাহ আল মারুফ বলছে স্যার আমাদের বিসিএস এর নতুন ব্যাচ 3টায়, তাই 47তম, এটাকে বলি আমরা 47 অথবা 48তম বিসিএস, 48তম বিসিএস প্রিলি। এই কোর্সে যদি ভর্তি হন, এই কোর্সের কোর্স ফি হলো আমাদের 4000 টাকা, এখান থেকে কমিয়ে আমরা এটা 3500 টাকা করে দিছি। কত? আজকে অফার দিয়েছিলাম 3500 থেকে, আজকে আমরা আরো 500 কমাই দিয়েছিলাম। আচ্ছা যাই হোক 3000 টাকায় আমরা করে দিলাম।
প্রাইমারি সার্কুলার কবে হতে পারে? আগামী 2 মাসের মধ্যে প্রাইমারি সার্কুলার আসবে। আগামী 2 মাসের ভিতরে, জুলাই আগস্টের ভিতরে প্রাইমারি নতুন সার্কুলার আসবে। জুলাই আগস্টের ভিতরে প্রাইমারি নতুন সার্কুলার আসবে। স্যার দেখি জাহাঙ্গীর আলম কি লিখছেন, স্যার আমি কিভাবে 19তম শিক্ষক নিবন্ধন কোর্সে ভর্তি হব? আপনার 09139 এই নম্বরে টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যান। হ্যাঁ, 09139964623 এই নম্বরে টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যান। এই নম্বরে টাকা পাঠিয়ে দেন। পেইড ব্যাচে কি জুমে ক্লাস নেন? না, ফেসবুক গ্রুপে ক্লাস হয়। ঠিক, ফেসবুক গ্রুপে। জাহাঙ্গীর আলম আপনি এই নম্বরে টাকা সেন্ড মানি করে ভর্তি হন। নাজির কি স্যার 19তম নিবন্ধন কোর্সের ক্লাসে রুটিন অনুযায়ী ক্লাস হলে ভালো হয় স্যার? কে বলছে রুটিন অনুযায়ী ক্লাস হয়? একটা ক্লাসের রুটিন ছাড়া হয় না। আপনি হয়তো গ্রুপে ঠিক মতো অ্যাড নাই, আপনারা আমি কালকে ধরতেছি, দাঁড়ান। এই নাজির লিখছেন কি 19তম নিবন্ধন আলাদা কোর্স হবে নাকি ফেসবুক যে ক্লাস আছে সেটাই মূল ক্লাস? আপনি কোন গ্রুপে একটা কি কমেন্ট লিখছেন? কারণ 19তম নিবন্ধন কোর্সের ক্লাস রুটিন আছে। কে কইলেন এই কথাটা? একটা ক্লাসও রুটিন ব্যতীত কোনো ক্লাস হয় না আমাদের, প্রত্যেকটা ক্লাস রুটিন অনুযায়ী হয়। আপনি কোন কোর্সে আছেন এইটা দেখেন আগে, অফিসে ফোন দিয়ে আগে শিওর হন আপনি কোন গ্রুপে আছেন, তাই তো আপনার খবর নাই। প্রত্যেকটা ক্লাস রুটিন অনুযায়ী হয় একেবারে। 19তম নিবন্ধন ক্লাস আগামীকাল কয়টা হবে? আগামী সকাল 9টা আছে, 9টা এবং রাত 9টায়। স্যার নাম্বারটা মনে হয় ভুল হয়েছে 09139 96 দেখি নাম্বারটা ভুল হয়েছে 01, হ্যাঁ ভুল হয়েছে মনে হয়, দাঁড়া, ভুলই তো হয়েছে 01939 হ্যাঁ 964623 01939 হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ইউনিয়ন সমাজকর্মী কোর্সে কি 4টি বই দিবেন? হ্যাঁ। তারপর হাইলাইটস ফলো করে কি ক্লাস নেন? হ্যাঁ, এটা হলো, হ্যাঁ এটাও 4টা বই। ইউনিয়ন সমাজকর্মী পদে 4টা বই, ইউনিয়ন সমাজকর্মীর সাথেও 4টা বই। 10 থেকে 20তম গ্রেড মানেই 4টা বই। আমাদের প্রত্যেকটা কোর্সে 4টা, প্রাইমারিতেও 4টা বই, নিবন্ধনেও 4টা বই, শুধু বিসিএস এ আমাদের 7টা বই। ভর্তি হওয়ার কতদিন পর ক্লাস হয়? বললামই তো, এগুলো প্রত্যেকটা ক্লাস আগামীকাল। আগামীকাল এগুলো আগামীকাল। ইউনিয়ন সমাজকর্মী বলে, রেলওয়ে বলেন, যাই বলে না কেন, এটার জন্য কোর্স ফি হলো 1550 টাকা করে দিছি। লিখছেন আর কোনো? স্যার আমি 11 থেকে 20তম গ্রেডে ভর্তি আছি, এখন প্রাইমারিতে 11 থেকে 20তম গ্রেডে ভর্তি আছি কি আমি প্রাইমারিতে ভর্তি হতে হলে কত টাকা লাগবে? 11 থেকে 20তম গ্রেডে ভর্তি আছেন, প্রাইমারিতে যদি আলাদা ভর্তি হতে চান তাহলে আপনাকে দিতে হবে 1500 টাকা। আপনাকে 1500 টাকা দিতে হবে। হাইলাইটস ফলো করে কি রুটিন অনুযায়ী ক্লাস নেন? স্যার হ্যাঁ, রুটিন অনুযায়ী ক্লাস হয়। স্যার 19তম শিক্ষক নিবন্ধন ভর্তি হলে প্রাইমারি প্রস্তুতি কি হবে? 19তম নিবন্ধনে ভর্তি হলে একটা জিনিস মাথা রাখবেন, নিবন্ধন পরীক্ষা হলে সবচেয়ে ছোট্ট একটা চাকরি পরীক্ষা, যেটা হলো 40 পাইলে পাস, খুব ছোট্ট একটা। তো এটা পড়লে কেমনে প্রাইমারি হবে? যদি আপনি প্রাইমারি কোর্সে ভর্তি হন তাহলে নিবন্ধন হবে, কিন্তু নিবন্ধন কোর্সে ভর্তি হলে কখনো প্রাইমারি চাকরি হবে না। নিশ্চিত থাকেন যে নিবন্ধন কোর্সে ভর্তি হলে কখনোই আপনার প্রাইমারি চাকরি হবে না, হবে না, হবে না। কিন্তু প্রাইমারি কোর্সে ভর্তি হলে বা বিশেষ কোর্সে ভর্তি হলে তাদের কোনো নিবন্ধনের জন্য আলাদা কোনো কোর্স করতে হয় না। যারা বিশেষ কোর্সে আছেন তাদের কোনো প্রাইমারি কোর্স করতে হবে না, তাদের কোনো নিবন্ধনের কোর্সও করা লাগবে না। যারা বিশেষ কোর্সে আছেন কারণ তাদের ওই একটা কোর্স করলেই অন্যটা সব হয়ে যাবে। কথা ক্লিয়ার? আর যারা নিবন্ধন কোর্সে ভর্তি আছেন তাদের কিন্তু প্রাইমারি কোর্স করতে হবে, কিন্তু যারা প্রাইমারি কোর্স করতেছেন তাদের নিবন্ধনের কোর্স করার কোনো দরকার নেই। ক্লিয়ার? প্রাইমারিতেও হ্যাঁ 10 থেকে 20তম গ্রেডের মধ্যে পড়ে, যারা 10 থেকে 20তম গ্রেডে আছেন তাদের আবার প্রাইমারি করারও দরকার নাই, নিবন্ধন করারও তেমন দরকার হয় না। কারণ 10 থেকে 20তম গ্রেড অনেক ভালো, অনেক ভালো একটা কোর্স। 10 থেকে 20তম গ্রেডের কোর্সটায় যদি থাকেন তাহলে ওই কোর্সে থাকলে আপনার প্রাইমারিও লাগে না, নিবন্ধনও আলাদা লাগে না। ক্লিয়ার? তবে প্রাইমারিটা একটু দরকার হয়, কারণ কি জানেন, প্রাইমারি কোর্সটা একটু বড় এবং এটা অনেক পোস্ট ঘুরায় এবং বেশি নম্বর পেতে হয়, অর্থাৎ 75-এর ভিতরে 70+ নম্বর পেতে হয়। এই জন্য প্রাইমারি কোর্সটা আলাদা করা উচিত আপনাদের। প্রাইমারি কোর্সটা আলাদা করা উচিত। যারা বিশেষ আছেন তাদের প্রাইমারি করার দরকার নেই, কিন্তু আমি মনে করি যে প্রাইমারিটা করা উচিত। কারণ 10 থেকে 20তম গ্রেডের ভিতরে কিন্তু রিটেন প্রিলি দুটোই পড়ানো হয়, আর প্রাইমারিতে কিন্তু প্রিলি আসে না, ওই রিটেন আসে না, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা দেখি স্যার বাংলাদেশে স্যার কারেন্ট না থাকার কারণে ওয়াইফাইতে ক্লাস করতে পারি না। সমস্যা নাই, হারিকেন জ্বালাই ক্লাস করেন। রিমু খান, হারিকেন জ্বালাই ক্লাস করেন। স্যার বাংলাদেশের সবচেয়ে বেশি ডিমান্ড কোন জব এবং কেন? বাংলাদেশ সবচেয়ে বেশি ডিমান্ড তো বিসিএস, এটা কই লাভ নাই আপু।
ভাইয়া সেটা তো বিসিএস স্যার 19তম শিক্ষক নিবন্ধনে ভর্তি আছে ইউনিয়ন সমাজকর্মীর জন্য কোর্সে ভর্তি না হলে হবে। আপনি 19তম শিক্ষক নিবন্ধনে আছে, আপনার দরকার নাই। 19তম শিক্ষক নিবন্ধনে ভর্তি আছেন, আপনার ইউনিয়ন সমাজকর্মী ভর্তি হওয়ার দরকার নেই। ওটাই এনাফ। স্যার নিবন্ধনের সিলেবাস কি পরিবর্তন হবে? কোনো সিলেবাস পরিবর্তন হবে না। কি পরিবর্তন হয় কী করবে? প্রিলি পরীক্ষা নেওয়াই লাগবে তাদের। প্রিলি ব্যতীত নিবন্ধনে কখনোই আপনি পারবে না। প্রিলি নিতে হবে একটা, চেঞ্জ আর কী করবে? কোনো চেঞ্জ করার সুযোগ নেই। লিখছে নিবন্ধন পরীক্ষা কয় ধাপে? নিবন্ধন পরীক্ষা 2 ধাপে। প্রথমে আপনাকে প্রিলি পরীক্ষা দিতে হবে, তারপর রিটেন পরীক্ষা দিতে হবে, তারপর আপনাকে ভাইবা। ওকে, একটা নিবন্ধন পরীক্ষা আপনাকে প্রিলি দিতে হবে, তারপর নিবন্ধন পরীক্ষা কী দিতে হবে? 40 পেয়ে পাস করতে হবে, তারপর একটা লিখিত পরীক্ষা দিতে হবে আপনার সাবজেক্ট ওয়াইজ, তারপর আপনাকে ভাইবা দিতে হবে। দেখি আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? মানে আর কোনো প্রশ্ন আছে স্যার? 10 থেকে 20তম গেট। তবে সবচেয়ে আমি বলি, যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আছেন, যারা মনে করেন যে নতুন থেকে চাকরি প্রস্তুতি নেবেন, তাদেরকে আমি বলি আপনারা দয়া করে করেন, তারা হয় বিসিএস কোর্সে ভর্তি হন, না হয় 10 থেকে 20তম গ্রেডের কোর্সে ভর্তি হন। কারণ 10 থেকে 20তম গ্রেডের কোর্সে ভর্তি হলে অনেক সুবিধা আমি মনে করি যে 10 থেকে 20তম গ্রেডের কোর্সটা তারা ভর্তি হন। এই যে 10 থেকে 20তম, এই 10 থেকে 20তম গ্রেডে তারা ভর্তি হন। এইটা যারা একদম মানে বেসিক থেকে শিখতেছেন, এই 10 থেকে 20তম গ্রেডটাই করেন, যারা একদম বেসিক থেকে শিখতেছেন। আর বিসিএস দেখি স্যার নিবন্ধনে ভর্তি হলে তো আর কোর্সের কয়টা ক্লাস হয়েছে? 19তম নিবন্ধনের নতুন ব্যাচ, আপনি নতুন ব্যাচে ভর্তি হবেন। আমাদের ব্যাচ তো আছে 3টা নিবন্ধনের, আপনি নতুন ব্যাচে অ্যাড হবেন। এখন সবাইকে নতুন ব্যাচে অ্যাড করে দিব। স্যার 10 নম্বরের ক্লাস সম্পূর্ণ করছি, কিন্তু এখন ভিডিওগুলো দেখতে পারি না। কেন পান না? হয়তো আপনি আকাম করছেন, ফেসবুক আইডি 2টা করছেন। অনেকে কি করেন, ফেসবুক আইডি 2টা খোলেন, ফেসবুক লাইটও চালান, তাদের এই সমস্যাটা হয়। অফিসে কল দিয়ে সমস্যার সমাধান করে নেবেন। স্যার 10ম পেইড ব্যাচে ক্লাস করে কিন্তু ভিডিওগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা স্যার, আমি কি প্রিলিতে পাস করতে পারবো? পড়াশোনা করলে পারবেন, নাইলে পারবেন না। শুধু আমাদের ক্লাস করলে হবে না, আমাদের লেকচার শিটগুলো পড়তে হবে, আমাদের ক্লাসও করতে হবে, উভয়ই পড়তে হবে। স্যার আমি কি কোর্স পরিবর্তন করতে পারি? না, কোর্স পরিবর্তন করার কোনো সুযোগ নাই। স্যার আজকে ক্লাস শেষ? আজ ক্লাস শেষ। স্যার প্লিজ বলেন, আমার ফোনে নোটিফিকেশন আসে না কেন? আপনারা লাইভ ক্লাস আসলে আসে না কেন তা তো আর আমি জানি না। তোমার ফোনে নোটিফিকেশন আসে না কেন? হয়তো তোমার ফেসবুক কোম্পানি কোনো ঝামেলা করছে। প্রাইমারি হয়েছে স্যার, প্রাইমারি হয়েছে স্যার। আচ্ছা দেখি স্যার, আমরা যারা অনার্সে আছি, আছো তাদের জন্য 10 থেকে 20তম গ্রেড একদম চোখ কান বুঝে এইটা ভর্তি হন, নাইলে আপনারা বিসিএসে ভর্তি হন। বিসিএস না হয় 10 থেকে 20তম, এই 2টা ভর্তি হবেন যারা অনার্সে পড়াশোনা করেন। ক্লিয়ার? যারা অনার্সে পড়াশোনা করেন তাদের কিন্তু একটা উপযুক্ত সময় চাকরি পর তারা 10 থেকে 20তম গ্রেড এই কোর্সটা ভর্তি হন, নতুবা আপনারা 47তম বিসিএস কোর্সে ভর্তি হন। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে আপনাদের? কোনো জব রিলেটেড কোনো ধরনের কোশ্চেন থাকলে একটু করতে পারবেন। আবার অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, স্যার আপনারা কি সব ক্লাস নেবেন? সব ক্লাস এখানে মনে করেন যে আমাদের এখানে ক্লাসগুলো বাংলা, প্রত্যেকটা স্যার বাংলা পুরা একদম বাংলা ব্যাকরণ প্লাস সাহিত্য ক্লাস হয়। এবার দেখেন ইংরেজি ক্লাস, কিন্তু ইংরেজি ব্যাকরণ প্লাস সাহিত্য ক্লাস হয়। এবার দেখেন ম্যাথের ভিতরে টোটাল ম্যাথ যত ক্লাস আছে সব ক্লাসগুলোই কিন্তু হয় এখানে, সব ক্লাসগুলো হয়। এবার দেখেন জিকের ভিতরে বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় সব ক্লাস হয়। এবার দেখেন বিজ্ঞান, এখানে আবার কিন্তু বিজ্ঞান ক্লাস পাবেন। এবার দেখেন কম্পিউটার মানে আইসিটি, কম্পিউটার, এই কয়টা ক্লাস, প্রত্যেকটা কোর্সে কিন্তু সবগুলো ক্লাস হয়। আপনি নিয়মিত বাংলা ব্যাকরণ সাহিত্য এগুলোতে আপনি আলাদা কোনো স্যারের কাছে কোর্স করতে চান তাও কিন্তু অনেক টাকা লাগবে। বাংলা ব্যাকরণ সাহিত্য, ইংরেজি ব্যাকরণ সাহিত্য, ম্যাথ টোটালটাই একদম মেন্টাল অ্যাবিলিটি সহ, জিকে, বাংলাদেশ আন্তর্জাতিক, বিজ্ঞান এবং কম্পিউটার সবগুলো ক্লাসে কিন্তু করা হবে। রংপুর শাখায় ভর্তি হয় কি মিরপুর শাখায় ক্লাস করা যাবে? ট্রান্সফার ফি দিতে হবে, ট্রান্সফার ফি দিয়ে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রাইমারি কোর্সে ভর্তি হলে কি 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হতে হবে? হ্যাঁ, 10 থেকে 20তম গ্রেডে আলাদা একটা কোর্স, ওটা ফ্লেভারই আলাদা, কারণ ওটা হলো প্রিলি লিখিত উভয় স্টাইলি ক্লাস হয়, ওটার ফ্লেভার সম্পূর্ণ আলাদা। সুতরাং আপনি প্রাইমারি কোর্সে ভর্তি হলে আপনি অন্যান্য চাকরি পরীক্ষা যদি দেওয়ার ইচ্ছা থাকে, বিভিন্ন মন্ত্রণালয় অফিস পদ থেকে শুরু করে রেলওয়ে, খাদ্য থেকে শুরু করে ভূমি অফিস, ইউনিয়ন সমাজকর্মী থেকে যত চাকরি পরীক্ষা ছোটো ছোটো বাংলাদেশে আছে, আপনাকে এর জন্য 10 থেকে 20তম গ্রেড কোর্সটা করতে হবে, এটা নিশ্চিত থাকেন। দেখি আর কি দেখি, প্রাইমারিতে ভর্তি হয়ে গেছি স্যার, তাহলে কি আবার 10 থেকে 20তম গ্রেডে দিতে হবে? হ্যাঁ, 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হতে হবে, কারণ আপনি যদি অন্যান্য চাকরি পরীক্ষা দেন, ইউনিয়ন সমাজকর্মী দেন, তাতে 10 থেকে 20তম গ্রেডের ভিতরে ঢুকতে হবে আপনার। যদি আপনি অন্যান্য ছোটো ছোটো চাকরি পরীক্ষা অ্যাপ্লাই করে থাকেন, তাহলে 10 থেকে, যদি ওই চাকরি পরীক্ষা লিখিত পরীক্ষা হয়, তাহলে 10 থেকে 20তম গ্রেডের ভিতরে ঢুকতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ড থাকে ভাইয়া, সুলতান মাহমুদ, আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকে, আমাদের ক্লাস ডিলেট হয় না। আমার বয়স 31 বছর 7 মাস, বাহ, 19তম প্রেরিত হয়েছে, গুড, 19টা পারবেন আপনি। শুধু
নিবন্ধন দিতে পারবেন। যাদের বয়স শেষ হয়ে গেছে 30 পার তারা নিবন্ধন দিতে পারবেন। তো আমার 27 মান্থ, আমি কয়টা বিসিএস পাবো? আপনি 27 কি আমার এই 27 মান্থ লিখছেন, এই 27 মাস, এবার কেমন কথা, হয়তো আপনার বয়স ভুলে লিখছেন, আপনার বয়স 27 বছর, 27, 28, 29, 30, আপনি 2টা বিসিএস পাবেন। আর কয়টা? 2টা বিসিএস পাবেন, নিশ্চিত থাকেন, 3টাও পাইতে পারেন, টেনশন নিয়েন না। এরপর দেখি আর কোনো ট্রান্সফার ফি কত, আপনি ওই শাখায় কত টাকা দিয়ে ভর্তি হয়েছেন সেটার মানি সিট দেখাইতে হবে, তারপর আমাদের এখানে ট্রান্সফার ফির সাথে মিলাতে হবে। ওটা অফিসে ফোন দিয়ে নিয়েন। রংপুর শাখা ভর্তি গিয়ে মিরপুর শাখায় ক্লাস করা যাবে, ওটা তো বললামই। আচ্ছা দেখি আর কোনো, স্যার 19তম নিবন্ধনে ভর্তি হয়েছিলাম, নিবন্ধনে ভর্তি হলে কি প্রাইমারিতে আবার ভর্তি হতে হবে? নিবন্ধনে ভর্তি হলে প্রাইমারিতে ভর্তি হবে, কিন্তু প্রাইমারিতে ভর্তি হলে নিবন্ধনে ভর্তি হওয়া লাগবে না। বারবার বলেছি, 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হলেও নিবন্ধনে আর ভর্তি হওয়া লাগবে না, আবার প্রাইমারিতে ভর্তি হলেও নিবন্ধনে ভর্তি হওয়া লাগবে না। 10 থেকে 20তম গ্রেডে যারা আছেন আলাদা নিবন্ধনে ভর্তি হওয়ার দরকার নেই, আবার যারা প্রাইমারিতে ভর্তি আছেন তাদেরও নিবন্ধনের জন্য আলাদা ভর্তি হওয়ার কোনো দরকার নেই। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? কোর্স চেঞ্জ করা যাবে না, ওমর ফারুক, কোর্স চেঞ্জের কোনো সুযোগ নাই, কোর্স চেঞ্জ করা যাবে না। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আর কোনো প্রশ্ন করবেন? আর কোনো কিছু জানার আছে জব মেডিসিন সম্পর্কে? আর কোনো কিছু জানার আছে? একটাই কথা হলো, আমাদের প্রত্যেকটা কোর্সের সাথে আমাদের পড়াশোনা করার জন্য যে বইগুলো আছে এগুলো আমরা কুরিয়ারে দিয়ে দিই। আর আমাদের অফলাইন যে শাখাগুলো আছে বাংলাদেশের সব শাখায় আপনারা অফলাইনে ভর্তি হতে পারবেন, বাংলাদেশ সবচেয়ে কম টাকায় ভর্তি হতে পারবেন যে কোনো ব্রাঞ্চে আমাদের, এবং অফলাইন সুবিধা পাবেন, বই পাবেন, লাইব্রেরি সুবিধা পাবেন। আমি বলে দিচ্ছি আমাদের অফলাইন শাখাগুলো, ঢাকার বাইরের শাখাগুলো আমাদের খুলনা দৌলতপুর শাখা, খুলনা রয়্যাল মোড় শাখা, খুলনাতে আমাদের 2টা শাখা, বরিশাল শাখা, পটুয়াখালীতে শাখা আছে, এবং আমাদের গোপালগঞ্জ শাখা আছে, কক্সবাজার, রংপুর, দিনাজপুর, বগুড়া এবং টাঙ্গাইল, এবং শনির একটা যাত্রাবাড়ি আছে। আর আমাদের মিরপুর হেড অফিস, এখানে অফলাইন অনলাইন লাইব্রেরি সুবিধা সব কিছুই পাবেন, সেগুলো মিরপুর 10, সামাদ ম্যানশন 3 তলা এবং 7 তলা। ওকে, 19তম নিবন্ধন কোর্সের পরিবর্তে 10 থেকে 20তম গ্রেডের কোর্সে ভর্তি হতে হবে, কোনো ট্রান্সফার হওয়া যাবে না। থানা শিক্ষা অফিসার এটা নিয়ে কিছু বলেন? বলে দিয়েছি আপু, থানা শিক্ষা অফিসারের জন্য 10 থেকে 20তম গ্রেড প্রিলি লিখিত উভয় প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ আপনি এখানে 10 থেকে 20তম গ্রেডের কোর্সটা করলে না, এটিও কোর্সে ভর্তি হলে আপনার একটা প্রিলি পরীক্ষা দিতে হবে, এবং এই কোর্সটার ক্লাস কিন্তু আগামীকাল হবে রাত 9টা এবং সকাল 9টায়। আগামীকাল সকাল 9টায় কিন্তু সমাস ক্লাস হবে, সমাস এটিও ক্লাস, সমাস ক্লাস হবে। ঠিক আছে? আর এটির কোর্স ফি আমরা 1650 টাকা রেখেছি, মাত্র 1650 টাকা। আপনি কোন শাখায় ক্লাস নেবেন? আমি কোন শাখায় ক্লাস নেবো মানে, আমি তো সব শাখায় ক্লাস নিই। আজকে আমি সারাদিন ক্লাস নিলাম টাঙ্গাইলে, এরপরে আবার আমি হেড অফিসে আসলাম, ক্লাস নিলাম, সব শাখায় তো ক্লাস নিলাম। আমি এই যে দিনাজপুর নিয়ে আসলাম, রংপুর নিয়ে আসলাম, বগুড়া নিলাম গতকাল, আজকে টাঙ্গাইল সারাদিন ক্লাস নিছি। আমি সব শাখায় তো যাই ক্লাস নিতে, আমাদের স্যাররা তো সব শাখায় ক্লাস নেয়, যশোরের শাখা নেই। 10 থেকে 20তম গ্রেডের ক্লাস টাইমটা একটু লিখে দিই। 10 থেকে 20তম গ্রেডের এটিও নিয়োগের ক্লাস টাইম, এই 10 তারিখ ক্লাস টাইমটা হলো সকাল, আমাদের ক্লাস টাইম ব্যাচ সকাল 9টা, বিকেল 3টা, বিকেল 5টা, সন্ধ্যা 7টা, রাত 9টা, এলো আমাদের ব্যাচ টাইম। না ভোলায় শাখা নেই, সব অনলাইন করতে হবে। এবার বলেন আর কি আছে? ক্লাস রুটিন কবে দিবেন? ক্লাস রুটিন আগামী মাসের, আগামীকাল দিব, তো তাড়াতাড়ি আগামীকাল। স্যার আমি একটি কোর্সে ভর্তি আছি, আর একটি কোর্সে ভর্তি হলে 1500 টাকা দিতে হবে। যদি কেউ একটা কোর্সে ভর্তি থাকেন আর একটা কোর্সে যেতে হলে 1500 টাকা, কিন্তু বিসিএসে যেতে হলে আপনাকে কিন্তু 3000 টাকাই দিতে হবে। বিসিএসে যেতে হলে 3000 টাকাই দিতে হবে, অন্য কোর্সে যেতে হলে 1500 টাকা। কোনো অফার নেই, 50 টাকা কম। ক্লাস হলো 2 ঘন্টা, প্রত্যেকটা ক্লাস টাইম 2 ঘন্টা, আর কোনো প্রশ্ন? পলাশ সরকার 10 থেকে 20তম গ্রেডের কি লিখতেছেন? আর কোনো প্রশ্ন আছে? কোর্সের মেয়াদ কতদিন? 10 থেকে 20তম গ্রেডের কোর্সের মেয়াদ 3 মাস, 3 মাস প্লাস 10 থেকে 20তম গ্রেডের ক্লাস, সপ্তাহে 5 দিন ক্লাস। সপ্তাহে কতদিন? সপ্তাহে 5 দিন ক্লাস, 5 দিন এক্সাম, আর 3 মাস প্লাস ক্লাস হবে। তাড়াতাড়ি জব যাদের পেতে হয় তারা এই 10 থেকে 20তম গ্রেডের কোর্সে ভর্তি হবেন।
যদি তাড়াতাড়ি আরও কিছু আছে। স্যার আমি তো নিবন্ধনের জন্য ভর্তি হয়েছি, আমি কি খুলনায় ফ্রি ক্লাস করতে পারবো? আরে ফ্রি ক্লাস সারা বাংলাদেশে করতে পারবা, ফ্রি ক্লাস সব জায়গায় করতে পারবা। আর কোনো প্রশ্ন? স্কুল টু পেড কোর্সের সমাসের সাজেশন দিবেন? সমাসের সাজেশন লাগবে না, পেড কোর্স সমাস পড়তে তো নিষেধ করে দিছি। নিবন্ধনে স্কুল ব্যাজের নিবন্ধন ব্যাজের কোনো সমাস পড়ার দরকার নাই, বাকি যা আছে ওইগুলোই পড়ে দেবেন, সমাস না পড়লেও হবে, সমাস পড়ার কোনো দরকার নাই। ভোলাই শাখা নেই, স্কুল পেড কোর্সের সমাসের সাজেশন দরকার নাই, ও সমাস বাদ দিয়েই পারবা। 748 বিসিএস ক্লাস কখন? বিকাল 3টায়, বিসিএস এর ক্লাস 3টায়, বিকেল 3টা। হ্যাঁ 10 থেকে 20তম গ্রেডের ক্লাস নতুন, রাত 9টার ব্যাচটা নতুন, সকাল 9টা এবং রাত 9টার ব্যাচটা নতুন। অফলাইন কত স্যার বিসিএস? বিসিএস এর অফলাইন হলো আমাদের 7,000 টাকা। বিসিএস অফলাইন আমাদের 7,000 টাকা, 7,000 টাকা। খুলনায় আমাদের শাখা আছে, মানে 2টা শাখা, খুলনা রয়্যাল মোড় আর খুলনা দৌলতপুর বিএল কলেজের সামনে। আগামীকাল আমাদের মমিনুল স্যারের ক্লাস আছে, ওখানে খুলনা শাখায় ক্লাস নেবেন মমিনুল স্যার। স্যার খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে হতে পারে? জুলাইয়ের শেষে। পটুয়াখালী কোন জায়গায়? পটুয়াখালী পৌরসভার মোড়, পটুয়াখালীতে আমাদের শাখা আছে পৌরসভার মোড়। স্যার ভোলায় শাখা নাই? ভোলা জেলা কি কোনো শাখা দেওয়া যাবে? যাবে, তুমি টাকা দাও, তোমার শাখা দিয়ে দেবো না। জাকির হোসেন তুমি টাকা নিয়ে আসো, তোমার শাখা দিয়ে দেবো না ভোলা, কোনো সমস্যা নেই। 47তম বিসিএসে ভর্তি হলে অনলাইন হলো 3,000 টাকা। 47 বিসিএস অনলাইন কোর্স অনলি 3,000 টাকা, সাথে তো বই পাবেনি, টেনশন নাই। আর কোনো প্রশ্ন? আর কোনো কিছু জানার আছে? আর কোনো কিছু জানার থাকলে একটু বলেন। হ্যাঁ 19তম নিবন্ধনের কোর্সের মেয়াদ 5 মাস। 19তম নিবন্ধনের কোর্সের মেয়াদ হলো 5 মাস। 19তম নিবন্ধনের কোর্সের মেয়াদ 5 মাস। ক্লাসগুলো রেকর্ড থাকবে। এটি ওর স্পেশাল কোর্স না, ওই 10 থেকে 20তম গ্রেডেরই এটি ওর স্পেশাল কোর্স। ভাই জীবনে কোনো একটা জিনিস মাথা রাখবেন, পিএসসির কোনো চাকরি পরীক্ষায় আপনি জীবনেও সাজেশন পড়ে কোনো লাভ হবে না। পিএসসির পোস্ট পিএসসির কাছে, আপনি এটিও একজন এটি হবেন, থানা নির্বাহী মানে থানা একজন শিক্ষা কর্মকর্তা হবেন, আর আপনার একটা সাজেশন দিলাম এটা পড়েই হবেন, এত সহজ না। আমাদের 4টা বই, এটা তো একদম তাম্বা বানাই ফেলাইতে হইব 10 থেকে 20তম গ্রেডের। এরপর আপনাদের কি করতে হবে? বিসিএস পরীক্ষার বিগত সালে প্রশ্নগুলো সব শেষ করে ফেলতে হবে। অর্থাৎ এ যাবৎকালের যত পিএসসির অধীনে চাকরি পরীক্ষা হয়েছে সবগুলো নন কালারের প্রশ্নগুলো সলভ করতে হবে আপনাকে বিসিএস পরীক্ষা 10ম বিসিএস থেকে একদম 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্নগুলো সলভ করতে হবে, এবং আমাদের 4টা বই পড়তে হবে, এবং আমাদের ক্লাসগুলো করতে হবে। তাহলেই কেবল আপনি এটির পরীক্ষায় টিকতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। সহজ কথা। কোনো শর্ট সাজেশন পড়ে কোনো পিএসসি চাকরি পরীক্ষায় কেউ টিকে না। স্যার রাজশাহীতে কোথায় শাখা? রাজশাহীতে আমাদের শাখা নেই। ব্রাহ্মণবাড়িয়া শাখা দেখলে একটু মারামারি করতে ভালো হবে। আচ্ছা করব স্যার। কথা দেখি স্যার ভোলা ব্যবস্থা করেন। আচ্ছা স্যার আমি আর্থিক সংকটে আছি। আহারে, যারা আর্থিক সংকটে আছো, এরপরও যদি যারা আর্থিক সংকটে আছো তারা আমার নাম্বারে কল দিবা 01755072190। যারা আর্থিক সমস্যা আছো 01755072190, তারা এই নাম্বারে কল দিবেন যাদের আর্থিক সমস্যা আছে। ঠিক আছে স্যার। গাইবান্ধা জেলায় আনা, গাইবান্ধাতে আমাদের কোনো শাখা নাই, গাইবান্ধাতে কোনো শাখা নেই। ওকে স্যার। কোন কোর্স ভালো বেশি? কোন কোর্স ভালো বেশি? সবচেয়ে ভালো হলো বিসিএস, সবচেয়ে ভালো হলো বিসিএস। এই বিসিএস কোর্সে একদম বিস্তারিত পড়ানো হয়। বিসিএস কোর্সটা যাদের হাতে সময় আছে, এখনও 4 বছর 5 বছর সময় আছে হাতে চাকরি বয়স, তাদের দয়া করে বিসিএস কোর্সটা করেন। কারণ বিসিএস কোর্সটা করলে সব পড়ানো হয়, একদম খুঁটি নাটি নারী নক্ষত্র সব পড়ানো হয়। দেখি আর কি স্যার কোন কোর্স ভালোবেসে বলে দিলাম। হ্যাঁ রাইট। সাজেশন কোন বিষয় ভিত্তি, আপনি সাজেশন পড়বেন কেমন? আপনাকে বাংলার কথা বলি, আপনাকে ভাষাধ্বনি বর্ণ পড়তে হবে, সন্ধি পড়তে হবে, নত্যবিধি সত্যবিধি পড়তে হবে, বানানরীতি পড়তে হবে, বাক্য শুদ্ধিকরণ পড়তে হবে, কারক পড়তে হবে, সমাস পড়তে হবে, প্রত্যয় পড়তে হবে, পদ প্রকরণ পড়তে হবে, বাক্যের শ্রেণী বিভাগ পড়তে হবে, আপনাকে বাগধারা পড়তে হবে, বিপরীত শব্দ পড়তে হবে, এক কথায় প্রকাশ পড়তে হবে, পারিভাষিক শব্দ পড়তে হবে। চিন্তা করছেন কতগুলো টপিক পড়তে হবে? এর নাম এটিও পরীক্ষা। আর আপনি মনে করলেন বাজার থেকে এটিও গাইড কিনে পড়বেন আর এটিও চাকরি হবে, জীবন হইতো না। এটার নাম পিএসসি।
কখনো হইতো না। এবার আবার সাম্প্রতিক পড়তে হবে ভাই, বিসিএস প্রশ্ন অ্যানালাইসিস করেন, অনেক চাকরি পরীক্ষা টিকবেন। এখন অফিস সহায়ক পদের ছোট্ট ছোট যত চাকরি পরীক্ষা অধিকাংশই দেখবেন বিসিএস পরীক্ষা বিগত সালের প্রশ্ন তুলে দেয়। ক্লিয়ার? রংপুরে ব্রাঞ্চ আছে, রংপুর কারমাইকেল কলেজের সামনে বিশাল বিলবোর্ড দেখবেন। রংপুর কারমাইকেল কলেজের সামনে আমি গত পরশুদিন রংপুরে আমি ক্লাস নিয়ে আসছি। বিশাল আমাদের ক্লাসরুম, বিশাল লাইব্রেরি, সেখানে 2টা ক্লাসরুম, লাইব্রেরি, বিশাল রংপুরে কারমাইকেলের সামনে। আর কোনো প্রশ্ন নাই? আচ্ছা যাই হোক, আর অনেক রাত হয়েছে আপনাদেরকে। আপনাদের যদি কোনো আর্থিক সমস্যা থাকে এই নাম্বারে 075507290 এই নাম্বারে ফোন দিলে একটু হালকা পাতলা কিছুটা কম হবে, কোনো সমস্যা নেই। যাই হোক, আমাদের যে কোর্সগুলো আমরা না, এখানে এটিওতে কোনো সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবে না। এটিওতে কোনো সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ, তোমার ফেসবুকে প্রবলেম হয়েছে, বুঝে গেছি। হ্যাঁ, সমস্ত লেকচার শিট দেওয়া হবে। 10 থেকে 20তম গ্রেডের কোর্সে লেকচার শিট দেওয়া হবে, সব কুরিয়ারে পাঠাই দেব। আমাদের চলমান কোর্সগুলো দেখো, আমি আবার বলে দিচ্ছি, চলমান কোর্স সময় আবার বলে দিচ্ছি 47 অথবা 48তম বিসিএস, আবার বলে দিচ্ছি 48তম বিসিএস, এটা একদম কমাই দিছি 3000 টাকা। এবার দেখেন এই যে আমাদের 19তম নিবন্ধন, এটার কোর্স ফি আমরা করে দিয়েছি 1650 টাকা, সাথে বই ফ্রি। সাথে বই ফ্রি, পড়াশোনা করার জন্য বাজারে কোনো গাইড বই কিনতে হবে না, প্রত্যেকটার সাথে বই ফ্রি আছে। এবার দেখেন প্রাইমারি অ্যাডভান্স কোর্স, এটাও কিন্তু 1650 টাকা, সাথে বই গাইড ফ্রি। এবার দেখেন আমাদের 10 থেকে 20তম গ্রেড প্রিলি প্লাস লিখিত, 10 থেকে 20তম গ্রেড অথবা ATEO অথবা কি ইউনিয়ন সমাজকর্মী বলেন, যাই বলেন না কেন, ইউনিয়ন সমাজকর্মী, এগুলো সব কিন্তু 1650 টাকা। ঠিক আছে? এই চলমান কোর্সগুলো সমাজকর্ম ব্যাজে মেয়াদ কদিন? সমাজকর্মী মেয়াদ 3 মাস, সমাজকর্মী 3 মাস। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। কিশোরগঞ্জের শাখা চাই হবে। যাই হোক, অনেক রাত হয়েছে, এতক্ষণ যারা স্যার আমিও কোনো নোটিফিকেশন পাই না, যারা নোটিফিকেশন পান না অফিসিয়াল নাম্বারে কল করবেন। ক্লিয়ার? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় জব মেডিসিনের সাথে থাকবেন। আগামীকাল আবার বলে দিচ্ছি, আগামীকাল আমাদের ক্লাস, আগামীকাল সকাল 9টার বাজে ইউনিয়ন সমাজকর্মী আছে, ক্লাস আছে। আগামীকাল 9টায় আমাদের 10 থেকে 20তম গ্রেডের ক্লাস আছে, কিন্তু নিবন্ধন ক্লাস আছে রাত 9টায়। বিকাল 3টে আছে, বিকাল 5টার বাজে ক্লাস আছে, সন্ধ্যা 7টার বাজে আগামীকাল ক্লাস আছে। সবাইকে কিন্তু রুটিন দিয়ে দেওয়া হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।